আজ রাত শুধু তোমার আর আমার রাত। রূপা, এত লজ্জা করছো কেন? তোমায় এত ভালোবাসা দিব রূপা, লজ্জাবতীর লজ্জা উধাও হয়ে যাবে। ঘরটা হালকা লাল আলোয় মিলান করে আছে। গোলাপের পাপড়িতে ঢাকা বিছানা, দেওয়ালে ঝুলছে লাইটিংয়ে নরম ঝিলিক। রূপা বসে আছে একপাশে, মাথা নিচু, কপালে লাল টিপ, ঠোঁটে নিঃশব্দ কম্পন। আজ তার ফুলশয্যার রাত। নিলয়ের হাতে এক গ্লাস দুধ, অন্য হাতে হালকা চমৎকার পারফিউমের ঘ্রাণ। সে ধীরে ধীরে রূপার কাছে গিয়ে বসে। তোমার এই মুখখানা লুকিয়ে রাখো না, আমি তো পাগল হয়ে যাচ্ছি। নিলয় আলতো করে ঘোমটা সরিয়ে দেয়। রূপা চোখ নামিয়ে নেয়, শরীর জুড়ে একরাশ শিহরণ। তোমার এই লজ্জাটাই তো আমার দুর্বলতা রূপা। আমি জানি না কেমন লাগছে। নিলয় রূপার গাল ছুঁয়ে ঠোঁটে একটা কোমল চুমু দেয়। রূপা শিউরে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। ভয় পেও না, আমি তোমায় কোনো কষ্ট দেব না, শুধু আদর করব, যত্ন করব। আমি তোমার হয়েই এসেছি, শুধু তুমি আমার পাশে থেকো। নিলয় এবার ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট রাখে, দীর্ঘ গভীর চুমু। রূপা নিজের শরীরকে গুটিয়ে নেয়, তারপর আবার ধীরে ধীরে খুলে দেয় নিলয়ের কাছে। তোমার শরীরের ঘ্রাণে আমি ডুবে যাচ্ছি রূপা, আজ আমি শুধু ভালোবাসবো। শাড়ির আঁচল সরে যায়, কোমরের নিচে নামে নিলয়ের হাত। রূপার ঠোঁট কাঁপে, চোখ বুজে যায়, বিছানা নরম হয়, বালিশে চাপা পড়ে কান্না আর শ্বাসের শব্দ। তোমার কোলে আমি সব ভুলে যাই নিলয়। প্রেমের গভীরতায় হারিয়ে যায় লজ্জাবতী দেহটি। আর একটু পরেই সে হয়ে ওঠে একজন পূর্ণ নারী, ভালোবাসার প্রাপ্তিতে ধন্য। রাত গড়ায়, প্রেম গাঢ় হয়, ভালোবাসা পৌঁছে যায় আত্মার গভীরে। সকালে ভোরের আলো বিছানার পর্দা ভেদ করে রূপার চোখে এসে পড়ে। তার চুল এলোমেলো, গায়ে এখনো নিলয় আদরের গন্ধ, কিন্তু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ এখন সে একজন বউ, শ্বশুরবাড়ির নিয়ম মানতে হবে। আলমারির পাশের সাদা শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ায় রূপা, চোখে হালকা কাজল, কপালে ছোট্ট টিপ, কিন্তু মনে একরাশ ভয়। শাশুড়ির সাথে আজ প্রথম দেখা। ও মা, এখনো ঘুম ভাঙেনি বুঝি? এই বাড়িতে এত বিলাসিতা চলে না, শুনছো? সরি মা, আমি এখনই আসছি। রান্নাঘরে ঢুকতেই জয়ার কড়া চোখ, পাশে দাঁড়িয়ে রত্না, মুখে বাঁকা হাসি। ভাইয়াকে তো কাল খুব সেবা করেছো শুনেছি, এখন একটু আমাকেও করে দাও। আমি চেষ্টা করছি। এভাবে হাত নাড়লে হবে? বউ মানে কি জানো? ঘর সামলানো, লোক মানানো। শুধু শাড়ি পরে দাঁড়িয়ে থাকলে চলবে? রূপার হাত কাঁপে। প্রথম দিনই এভাবে কথা শুনে চোখ ভিজে যায়, তবুও চুপ থাকে। দুপুরে নিলয় বাসে ফিরে দেখে রূপা চুপচাপ বারান্দায় বসে আছে, চোখ লাল। কি হয়েছে রূপা, চোখে পানি কেন? আমি কিছু ঠিক মতো পারি না হয়তো, সবাই এত খারাপ ভাবে বলছে। কে কি বলছে সেটা নয়, আমি জানি তুমি ঠিক আছো। তুমি শুধু আমার জন্য ঠিক থেকো, বাকিটা আমি দেখব। নিলয় পকেট থেকে একটা ছোট গিফট বের করে রূপার হাতে দেয়, এক মুঠো লাল চুড়ি জোড়া। এটা আমার প্রথম উপহার, তুমি পরো তো একবার। তুমি আছো বলেই সবকিছু মানিয়ে নিতে পারছি। প্রেমের গড়া চুরির ঝনঝন শব্দে কিছুক্ষণের জন্য হারিয়ে যায় অপমানের রেশ। এই ভালোবাসাই তো রূপার বেঁচে থাকার শক্তি। সকালে উঠে রূপার রান্নাঘরে ঢোকে। আজ তাকে একা রান্না করতে বলা হয়েছে। জয় আর রত্না বাহিরে বসে গল্প করছে। দেখিস, আজ ওর পরীক্ষা। আমি ইচ্ছে করেই ওর হাতে লবণের শিশি বদলাইয়া দিয়েছি, দেখি আজ কেমন করে রান্না করে। আহা, নতুন বউরে তোরা সারিস না একটু? রূপা কিছু না জেনে রান্না করে ফেলে। খিচুড়ির মধ্যে লবণের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। দুপুরে খেতে বসে প্রথমে রত্না মুখ বাগায়। মা, এটা কি রসুন না লবণের পুকুর? এই, তুমি কি করছো? রান্না করতে পারো না তো বলো, এমন লবণ দিয়ে কেউ খায়? আমি ঠিক বুঝি নাই। রূপার কণ্ঠ কাঁপে, চোখে পানি জমে উঠছে, কিন্তু সে নিজেকে সামলায়। কি হয়েছে? তোর বউ আজ আমাদের পেট পুরোই নষ্ট করে দিছে। খেতে বসেই মনে হলো ওলা ওঠা হইব। মা নতুন মানুষ, ভুল করতেই পারে। আপনি আর রত্না শুধু দোষ ধরেন, শেখানোর সময় কি কেউ পাশে থাকে? ও দেখেছি, ভাইয়া একেবারে আদরের কাচের বউ পাইছে। হ্যাঁ, কাছের বউই হোক, তবু সে আমার ভালোবাসার মানুষ। তার চোখে পানি দেখলে আমার সহ্য হয় না। সবার সামনে রূপার পাশে দাঁড়ানো দেখে রূপার চোখ এবারও পানি আসে, তবে এবার সেটা দুঃখে নয়, ভালোবাসার। চলো
বাইরে থেকে কিছু অর্ডার করি। আজ তুমি আমার রান্না খাবে। আমি নিজেই আবার রান্না করব। এবার ভুল হবে না, শুধু তুমি পাশে থেকো। ভালোবাসা যখন সত্যি হয় তা বাঁচিয়ে রাখে সমস্ত অপমান আর ব্যর্থতা থেকেও। নিলয় যেন রূপার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। রূপার মন খারাপ দেখে নিলয় তাকে হুট করে বাইরে নিয়ে যায়। বিয়ের পর এটা তাদের প্রথম একান্ত সময় বাইরে। চলো, আজ আমার কলেজের পাশে চায়ের দোকানে যাব। রাজু ভাইয়ের চা খেলেই মন ভালো হয়ে যায়। আচ্ছা, তুমি সাথে থাকলে যে কোনো জায়গায় ভালো লাগে। দুজনে একসাথে রিকশায় বসে রূপা আড়ালে আড়ালে নিলয়ের দিকে তাকায়, কিন্তু চায়ের দোকানের সামনে নেমেই রূপা হঠাৎ থেমে যায়। এইটা কিভাবে সম্ভব? রূপা, তুই? সঞ্জয়, তুমি এখানে? সঞ্চয় রূপার স্কুল জীবনের বন্ধু, একটু বেশি ঘনিষ্ঠ ছিল তখন। নিলয় কিছুটা অস্বস্তি নিয়ে তাকিয়ে থাকে। ভাই, আমি রূপার পুরনো বন্ধু। আমাদের কত স্মৃতি, কত ঘোরাঘুরি। এখন তো দেখি একেবারে ঘরনি। হ্যাঁ, আমার ঘরনি স্মৃতি থাক, এখন সে আমার জীবন। আমরা ছোটবেলায় অনেক খেলতাম একসাথে, তাই ও একটু। সঞ্জয় একটু বেশি খোলামেলা হয়ে রূপার পাশে দাঁড়ায়। নিলয়ের ভেতর কিছু জ্বলে ওঠে। মনে আছে সেদিন স্কুল পিকনিকে কি হয়েছিল? ভাই, অতীত এখনকার সামনে এনে কেউ ভালো থাকে না। চলো রূপা, আমাদের অনেক কাজ আছে। রূপা চুপচাপ নিলয়ের পেছনে হাঁটে, কিন্তু বুঝতে পারে নিলয়ের চোখে জন্ম নিচ্ছে সন্দেহ আর এক টুকরো জ্বালা। তোমার ওই সঞ্জয় তোমার কতটা কাছের ছিল? সে তো শুধু বন্ধু ছিল। তুমি কি আমার উপর বিশ্বাস হারাচ্ছ? না, আমি শুধু ভয় পাই যদি কেউ তোমারে আবার কায়রা নিতে চায়। প্রথমবার রূপা বুঝল ভালোবাসার মাঝেও ভয় জন্মাতে পারে, আর সেই ভয়ই নতুন ঝড়ের ইশারা দেয়। আগের দিনের ঘটনাটা রূপার মনে কাটার মতো বিঁধে আছে, কিন্তু নিলয়ের চোখের সন্দেহ তাকে আরও কষ্ট দিচ্ছে। ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে। অপর প্রান্তে সঞ্জয়। রূপা, তোকে একটা জিনিস দেবার ছিল, সময় করে দেখা করবি? তুমি এইভাবে ফোন দিচ্ছ কেন? আমি এখন বিবাহিতা, বুঝেছো? আমি জানি, কিন্তু কিছু কথা আছে যা বলা দরকার। শুধু 5 মিনিট প্লিজ। রূপা ভীষণ দ্বিধায় পড়ে, কিন্তু এরকম ভদ্রতা আর অতীতের স্মৃতি মিলিয়ে সে রাজি হয়ে যায় বিকেলে দেখা করবে বলে। বিকেলে রূপা বাসায় সবার চোখ এড়িয়ে বেরিয়ে আসে। সঞ্জয়ের সাথে একটা ক্যাফেতে দেখা হয়। ক্যাফের ভেতরে একটা কোনায় বসে তারা। এটা তোর সেই পুরনো ব্রেসলেট, আমাদের স্কুল বার্ষিকীতে আমি দিয়েছিলাম, মনে আছে? পুরনো জিনিস ফিরিয়ে দিয়ে কি তুমি কিছু প্রমাণ করতে চাও? আমি তোকে ভালোবাসতাম, এখনো বাসি। নিলয় তোকে বুঝবে না, ও তো তোর চোখের কান্না পড়ে না। আমার জামাই আমাকে চোখে মনে রক্তে ভালোবাসে। তুমি এসব বলে আমাকে অপমান করছো, বুঝছো? ঠিক সেই সময় পাশের টেবিল থেকে রত্নার বান্ধবী মিনু দেখে ফেলে রূপাকে সঞ্জয়ের সাথে। চুপি চুপি ছবি তুলে নেয়। রাতে বাসে ফিরে নিলয় কিছুটা ঠান্ডা মেজাজে থাকলো। ঘরে ঢুকে ফোনে এক ছবি দেখে তার রাগ জ্বলে ওঠে। এ কি, তুমি বললে আর দেখা করনি? এইটা কি ছবি? মিনু, তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে রূপা। আমি যে তোমার জন্য সবার বিরুদ্ধে দাঁড়াইছি, সে আমি আজ ভেঙে পড়ছি। প্লিজ, তুমি ভুল বুঝছো। ও আমায় জোর করে ডেকেছিল, আমি কিছুই করিনি। নিলয় স্তব্ধ হয়ে যায়, চোখে আগুন আর ঠোঁটে নীরবতা। আজ তার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু সে চিৎকার নয়, ভেতরে ভেতরে। নিলয়ের ভিতর থেকে আগুন বের হয়ে আসে। রূপা যখন তার প্রতি বিশ্বাস হারাতে বসে, তখন সঞ্জয়ের ছবি দেখতেই সে অস্থির হয়ে ওঠে। একে অপরকে ভুল বোঝা, তবুও রূপা কোনোভাবেই নিজের ভুল প্রমাণ করতে চাইছিল না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রূপা, কিন্তু আমার চোখের সামনে যে কিছুই বদলায়নি। তুমি সেই পুরনো রূপা, সে যে সঞ্জয়ের সাথে দেখা করতে গিয়েছিল। তুমি কিছুই বুঝছো না নিলয়। সঞ্জয় আমার অতীত, কিন্তু তুমি আমার বর্তমান। আমি শুধু একটি প্রমাণ করতে চাচ্ছি, আমি তোমার জন্য বেঁচে আছি, শুধুমাত্র তোমার জন্য। নিলয় রূপাকে আরও কষ্ট দিতে চাইছিল, কিন্তু সে নিজেই জানতো কিছু না কিছু তো হয়েছিল, না হলে রূপা এভাবে কাঁদত না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় অন্তত একবার রাহুলের কাছে গিয়ে জানতে হবে সত্যটা। রাহুল, আমাকে তোমার সাহায্য চাই। আমি জানি তুমি রূপার ব্যাপারে কিছু জানো। সে সঞ্জয়ের সাথে কেন দেখা করেছিল? ভাই, আমি জানি তুমি বিশ্বাস করো না, কিন্তু রূপা তোমার জন্যই বাঁচে। সঞ্জয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। যদি সত্যিই জানতে চাও, তাহলে আছো যে কোথায়, আসো, সব বলবো। রাহুলের বাড়ি চলে যায় নিলয়।
সে জানে সব কিছু মেটানোর জন্য এবার সত্যিটা জানা উচিত। রাহুল কিছু বলতে পারে, এমন একটা অবস্থায় পৌঁছায় তারা। রাহুল বলল, যা ঘটেছিল তার সবই ছিল পুরনো একটা সম্পর্ক। কিছুতেই তো রূপা কোনো কিছু ভুল করতে পারে না। সঞ্জয় এখন আবার তাকে তাড়া করছিল, কিন্তু তুই জানো রূপা তোকে ছাড়া কিছুই ভাবে না। তাই? তবে রূপা একবার বলতে পারতো না ওই দেখা গোপনে কেন? সময় পেলে মন থেকে বুঝতে পারবি। রূপা ঠিক বলেছিল, তার কাছে একমাত্র তুমি। এই সব সন্দেহ ভুল। তুমি তাকে বিশ্বাস করতে শুরু করো। এইখানে আমার কথা রাখো। নিলয় রাহুলের কথায় কিছুটা শান্ত হয়, তবে সন্দেহ আর প্রশ্ন তাকে তাড়া করছে। রূপার কাছে ফেরার আগে তার কিছু সিদ্ধান্ত নিতে হবে। নিলয়ের মনে কিছুটা প্রশান্তি ফিরেছে। রাহুলের কথা শুনে সে বুঝতে পারে রূপা দোষী নয়। আজ সে রূপার সামনে দাঁড়াবে, নিজের ভুল স্বীকার করবে। তবে সে জানে না রূপা এখনো আগুন হয়ে আছে। রূপা, আমি একটা ভুল করেছি। তোমার উপর না জেনে সন্দেহ করাটা উচিত হয়নি। আমি সত্যি দুঃখিত। এখন এই কথাগুলো বলে কি হবে নিলয়? যখন আমাকে অপমান করলে তখন কি একবার ভাবোনি? আমি শুধু চাইছিলাম তুমি আমাকে বিশ্বাস করো, আমি তো তোমার স্ত্রী। নিলয় নিচু গলায় নিজের দোষ মেনে নেয়, কিন্তু রূপার চোখে সে যেন অপরাধী, ক্ষমার অযোগ্য। বিশ্বাস করো রূপা, আমি কষ্ট পেয়েছি বলেই এমনটা করেছিলাম। আমি তোমায় হারাতে চাই না। তুমি কি জানো সেই রাতে আমি মিনুর বাসায় ছিলাম? ওর মা অসুস্থ ছিল, আমি সঙ্গ দিয়েছিলাম। তবু তুমি আমার গায়ে সন্দেহ জড়ালে। নিলয়ের চোখে লজ্জা। সে বুঝে ফেলে সে শুধু রূপাকে না, সম্পর্কটাকেও কষ্ট দিয়েছে। ভাই, আমরা দুজনেই জানি রূপা কেমন। বিশ্বাস ভেঙে গেলে মেরামত করা কঠিন। তুমি এখন যা করো মনে রেখে করো। ভুলে ভরা ক্ষমা সবসময় সবার কাছে মধু নয়। রূপা চুপ হয়ে উঠে চলে যায় নিজের ঘরে। নিলয় বসে থাকে মাথা নিচু করে। কিছু কথা ক্ষমা পেলেও সে আঘাতের দাগ সহজে যায় না। একই ঘর, একই বিছানা, কিন্তু নিলয় আর রূপার মাঝে যেন বিশাল একটা দেওয়াল দাঁড়িয়ে গেছে। আগের ভালোবাসা এখন কষ্টে ভরা। রূপা নিলয়ের মুখের দিকেও তাকাতে চাইছে না। রূপা, ঘুমাওনি এখনো? আমার ঘুম আসে না এত সহজে, বিশেষ করে যখন পাশে কেউ থাকে যার কথায় আমার মন ভেঙে গিয়েছে। নিলয় উঠে বসে, চোখে মায়া। সে বুঝে গেছে ক্ষমা চাইলেও সব মুছে যায় না। বিশ্বাস একবার ভাঙলে সেটা আবার গড়তে সময় লাগে। আমি চাই সব ঠিক হোক রূপা। আমি সত্যি খুব ভালোবাসি তোমায়। ভালোবাসা এমন হয় না নিলয়। তুমি বিশ্বাস ভাঙলে আর সেই জায়গাটা এখনো ফাঁকা পড়ে আছে। আমি সময় চাই, দূরত্ব চাই। নিলয় কিছু না বলে পাশে শুয়ে থাকে। বাতি নিভে যায়। বিছানায় দুটি শরীর কাছাকাছি হলেও দুটি মন অনেক দূরে। মাঝরাতে নিলয় রূপার দিকে হাত বাড়ি একটু আদর দিতে চাই, কিন্তু আমার গায়ে হাত দিও না। এখনো আমি সেই স্ত্রীর জায়গায় ফিরে আসিনি। আমি তোমার কাছে আসতে চাইনি দেহের জন্য, শুধু একটু আদর চেয়েছিলাম। ভালোবাসা মানেই কি দেহ? রূপা কাঁদতে কাঁদতে চোখ ঢেকে নেয়। সে জানে ভালোবাসা আছে, কিন্তু মানসিক আঘাত তাকে পুড়িয়ে দিয়েছে। সে আগে রূপা হয়ে উঠতে তার সময় লাগবে। গতকালের পর রূপা আর একসাথে থাকা সম্ভব না ভেবে নিজে আলাদা রুমে গিয়ে উঠেছে। নিলয় কিছু বলেনি, শুধু মাথা নিচু করে সেই ফাঁকা বিছানার দিকে তাকিয়ে থেকেছে সারাত। আমি এতটা ভেঙে পড়েছি কেন? আমি কি আসলে দুর্বল হয়ে গেছি? রাতে হঠাৎ ঝড় ওঠে, জানালার কাজ কেঁপে ওঠে, বিদ্যুৎ চলে যায়। রূপার মনে অজানা ভয় ঢুকে পড়ে। সে একা থাকতে ভয় পায়। না না, আমি তো সাহসী, তাও কেন বুক ধরফর করছে? ঠিক তখনই একটা বিকট শব্দে জানালার কাজ ভেঙে পড়ে মেঝেতে। রূপা ভয়ে চিৎকার করে ওঠে। নিলয়, নিলয়! এক দৌড়ে নিলয় রূপার রুমে ঢুকে পড়ে। চোখে আতঙ্ক দেখে এগিয়ে যায়। রূপা, কিছু হয়নি তো? এই দেখো আমি এসে গেছি। ভয় পেয়েছো? হ্যাঁ, খুব ভয় পেয়েছি। আমি একা থাকতে পারি না নিলয়, আমি পারি না। নিলয় রূপাকে শক্ত করে জড়িয়ে ধরে। বহুদিন পর দুজনে শরীর কাছাকাছি। রূপার গাল দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে নিলয়ের গলায়। আমি আছি রূপা। আমি সব ভুল শুধরে নিতে চাই। তোমার পাশে সবসময় থাকতে চাই। আমি জানি তুমি আমার সবচেয়ে আপন, কিন্তু নিজের ভাঙা মনটাকে আবার গড়তে সময় লাগবে। সেই রাতে রূপার আলাদা রুমে ফিরে যায় না। ওরা পাশাপাশি ঘুমে, হাত ধরাধরি করে। তবে আজকের এই স্পর্শটা ভিন্ন, ভালোবাসা আর বিশ্বাসে গাথা। রূপা আর নিলয়ের সম্পর্ক একটু একটু করে আগের জায়গায় ফিরছে। রূপা এখনো পুরোপুরি ভাঙ্গা মন ঠিক করতে পারেনি,
তবে নিলয়ের প্রতিটা চেষ্টা তার হৃদয়ে আলতো করে জায়গা নিচ্ছে। এটা তোমার জন্য। হঠাৎ এটা কি? খুলে দেখো না, বুঝে যাবে। রূপা বাক্স খুলে দেখে ভিতরে একটা নরম লাল রঙের শাড়ি, সেই সঙ্গে ছোট্ট একটা সোনার লকেট, লকেটে লেখা মাই লাভ মাই লাইফ। তুমি এখনো আমাকে এতটা ভালোবাসো? কখনো কমেনি রূপা, শুধু তুমি বিশ্বাস হারিয়ে ফেলেছিলে। সেই মুহূর্তটা যেন রূপার মনে আবার প্রেম জাগিয়ে তোলে। সেদিন বিকেলে নিলয়ে আর রূপা একটা ছোট্ট কফি ডেটে বের হয়। হাসি, গল্প আর হাতে হাত রাখা, সবই ফিরে আসছে একটু একটু করে, কিন্তু সব সুন্দর মুহূর্তে যেন ভাগ্য একটা বাধা রাখে। রূপার ফোন বেজে ওঠে। রাহুল কল করছে। এটা রাহুল। সে কেন ফোন দিচ্ছে? ধরো না, যদি না চাও। তুমি এখন আমার সাথে সময় কাটাচ্ছ। রূপা কিছু না বলে কল কেটে দেয়, কিন্তু তার মনে সন্দেহ ফিরে আসে। রাহুল এতদিন পর কেন ফোন দিচ্ছে? আবার কি কিছু অজানা সত্যির সামনে আসবে? রাহুলের ফোনটা কেটে দেওয়ার পরও রূপার মন শান্ত ছিল না, বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছিল। নীলয়ের দিকে তাকিয়ে হাসছিল ঠিকই, কিন্তু ভেতরে কোথাও একটা ঘূর্ণি বইছিল। রূপা বারান্দায় দাঁড়িয়ে বাতাসে মুখ বাড়িয়ে রেখেছে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসে। একবার দেখা করো রূপা, তোমার একটা অজানা সত্যি জানানো বাকি ছিল, এখন না জানলে অনেক দেরি হয়ে যাবে। রূপা থমকে যায়। সে বুঝতে পারে রাহুল যেটা বলতে চাইছে সেটা ছোট কিছু না। কি এমন সত্যি আছে যে এতদিন বলা হয়নি? আমি কি জানতে চাই? পরের দিন দুপুরে নিলয় অফিসে। রূপা চুপি চুপি রাহুলকে দেখা করতে রাজি হয়। নির্দিষ্ট ক্যাফে। রূপা বুক কাঁপছে। ধন্যবাদ এসেছো রূপা, জানি তোমার জন্য সহজ ছিল না। কি বলার আছে সরাসরি বলো। তুমি যখন আমার সঙ্গে সম্পর্কে শেষ করেছিলে তখন তুমি ভাবছিলে আমি বিশ্বাসঘাতক, কিন্তু আমি যা করেছিলাম সেটা আমার মায়ের চাপে পড়ে করতে হয়েছিল। এসব এখন বলার মানে কি? কারণ আমি জানি আমার মা বাবার কেসে আমার মা প্রভাব ফেলেছিল। তারা চেয়েছিল তুমি আমার সঙ্গে বিয়ে না করো। তোমার মা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে আমার মা তোমার বাবাকে হুমকি দিয়েছিল। রূপা যেন বজ্রহত হয়। তার বাবা মার আংশিক মৃত্যুর সঙ্গে কি রাহুলের পরিবারের সম্পর্ক ছিল? তুমি কি বলছো? এই কথা এতদিন লুকিয়ে রাখলে? ভয় পেয়েছিলাম, আমার তোমার সামনে আসার সাহস পাইনি, কিন্তু এখন সময় এসেছে সব সত্যি বলার। রূপা চুপ। অনেকক্ষণ ধরে সে বুঝে ওঠার চেষ্টা করে নিজের জীবনের এতটা সময় সে যেটা ভুল ভেবেছিল সেটা কি পুরোটা ভুল ছিল। আমি জানি এখন তুমি সুখে আছো, আমি চাই না তুমি আবার ফিরে আসো, শুধু সত্যিটা জানার অধিকার তোমার ছিল। রূপা এক গ্লাস পানি নেই, দম নিতে কষ্ট হয় তার। মাথায় ঘুরপাক খায় পূর্ণ সব স্মৃতি, কিন্তু তার সামনে এখন একটাই প্রশ্ন, সে কি এই সত্য নিলয়ের সঙ্গে ভাগ করে নেবে? নিলয়ে জানলে কি হবে? ও কি আবার আমাকে সন্দেহ করবে, নাকি বুঝবে আমার অবস্থান? রূপা চুপচাপ ক্যাফে থেকে বেরিয়ে আসে। বাসার পথে একবারও পেছনে তাকায় না। তার মনে কেবল নীলয়ের মুখটা ভাসে। সে জানে রাহুলকে ভুলে নতুন জীবন গড়েছে সে, কিন্তু এই সত্যি হয়তো সে গোপন রাখতে পারবে না। বাসায় ফিরে এসে দরজা খুলতে নিলয় মুখে হাসি নিয়ে রূপার দিকে এগিয়ে আসে। কোথায় ছিলে গো? একটু বের হয়েছিলাম, মাথা ভার ছিল। নিলয় কিছু বোঝে না, কিন্তু রূপার চোখে যে বিষাদের ছাপ সেটা হয়তো কিছু একটা বলে দেয়। সন্ধ্যা 7টা। ঘরের বাতাস থমথমে। রূপার মনে তোলপাড়। বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন বেরিয়ে আসতে চায়, কিন্তু ভয় আর ভালোবাসার টানা প্রাণে আটকে থাকে। রূপা, তুমি কি ঠিক আছো? চোখ মুখ কেমন লাগছে? হ্যাঁ মানে ঠিকই আছি। না, কিছু একটা লুকাচ্ছ। আমার থেকে কিছু লুকিও না প্লিজ। এই কথাটুকু যেন রূপার বুকে বাঁধ ভেঙে দিল। সে চুপচাপ সোফায় বসে পড়ে, মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে ওঠে। রূপা প্লিজ কেঁদো না, বলো কি হয়েছে। আজ আমি রাহুলের সঙ্গে দেখা করেছি। রাহুল? কেন? সে কিছু বলতে চেয়েছিল। আমি মায়ের মৃত্যুর সঙ্গে তার পরিবারের সম্পর্ক ছিল। সে বলেছে তার মা আমার বাবাকে হুমকি দিয়েছিল। নিলয় যেন কিছুক্ষণ কথা হারিয়ে ফেলে। রূপা তার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে ও কি রেগে যাবে। তুমি আমার কাছে এসে নিজেই বললে, এর চেয়ে বড় বিশ্বাস আর কিছু হতে পারে না রূপা। তুমি রাগ করনি? আমি জানি তুমি অতীত থেকে পালিয়ে আসতে চেয়েছিলে, আর আমি চেয়েছিলাম সেই পালিয়ে আসার পথে তোমার ছায়া হতে। আমি তোমার মতো মানুষ কখনো কল্পনাও করিনি। এখন একটা কথা শোনো। বলো। রূপা, আজ থেকে যত কষ্ট আসুক না কেন তুমি কাউকে ভয় পাবে না, আমি আছি। তুমি লজ্জাবতী হতে পারো, কিন্তু এখন তুমি আমার বউ, আমার গর্ব।
রূপার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু এবার সেই অশ্রু কষ্টে নয়, ভালোবাসার। আমি তোমাকে কখনো হারাতে চাই না নিলয়। আমিও না, আমার লজ্জাবতী রানী। দুজনের মাঝে আবার সেই নিঃশব্দ গভীর ভালোবাসার সেতু তৈরি হয়, যে ভালোবাসা সময়ের চেয়ে শক্তিশালী। ভোরের আলো ঠিকঠাক মতো জানালেই পড়ে না, এমন এক সকালে রূপার ঘুম ভাঙে। দরজার নিচ দিয়ে কিছু একটা গড়িয়ে গেছে। কৌতূহলে সে সেটা তোলে, একটা চিঠি। কে দিল এই চিঠি? চিঠির কাগজটা পুরনো ধাঁচের, হস্তস্বাক্ষর অপরিচিত, কিন্তু লেখার ভঙ্গি স্পষ্টভাবে কাউকে আঘাত করতে যায়। চিঠির অংশ বিশেষ। তোমার অতীত এমন কিছু সত্য লুকিয়ে রেখেছে যেটা জানলে নিলয় তোমার মুখেও থুতু ফেলবে। আমি তোমার গোপনীয়তা জানি। সময় মতো আবার দেখা হবে। এক পরিচিত ছায়া। এটা কে লিখতে পারে রাহুল? তখনই দরজায় টোকা। গুড মর্নিং রানী, আজ তোমার জন্য একটি স্পেশাল ডে প্ল্যান করছি। কোথায় নিয়ে যাচ্ছ? যেখানে গেলে সময় থেমে যায়, একটা ছোট্ট ট্যুর প্ল্যান করেছি। পাহাড় আর শান্তি, শুধু তুমি আর আমি। রূপা হাসতে চায়, কিন্তু বুকের ভেতর চিঠির ভারে সেটা বাধা পড়ে। দুপুরবেলা বসার ঘরে। তোর বউকে দেখে মনে হয় খুব চাপা স্বভাবের। এমন মেয়েরা অনেক কিছু লুকায়। কাকিমা চাপা না, সে গম্ভীর, আর লুকিয়ে কাছে থাকলেও সেটা এখন আমার দায়িত্ব। ভালো, দেখি কতদূর টানিস। রাহুল, তুমি কি চিঠি পাঠিয়েছো? না, আমি চাইলেও এখন আর তোমার জীবন নষ্ট করব না। তবে সাবধান থেকো রূপা, তোমার আশেপাশে সব পরিচিত মুখ নিরাপদ নয়। রূপার শরীরে কাঁটা দিয়ে ওঠে। তাহলে কে? রাতের বেলায় পাহাড়ি রিসোর্টের জানালায় দাঁড়িয়ে রূপা, পাশে নিলয়। আজ রাতে শুধু আমরা, সব কিছু ভুলে যাও। আমি চাই না কিছুই হারাক কখনো। হারালে আমি ধরে আনবো, তুমি শুধু ভালোবাসতে শেখো, বাকিটা আমি সামলাবো। কিন্তু রূপা জানে, যে ছায়া তার পাশে ঘোরাফেরা করছে সেটা নিছক কোনো পুরনো চিতে নয়, সেটা একটা ঝড়ের পূর্বাভাস। পাহাড়ি রিসোর্টের সেই নির্জন রুমে রাতটা যেন এক স্বপ্নের মতো কেটেছিল, তবে সেই স্বপ্নে ছিল এক বিষাক্ত ফাঁদ। রিসোর্টের রুমে সকালবেলা রোমান্টিক মুডে নিলয় আর রূপা। আমি চাই প্রতিটা সকাল এমন করে তোমার পাশে কাটুক। এই শান্তিটুকু তো চেয়েছিলাম সব ঝড়ের পর। তাহলে ওদের কথাগুলো ভেবে আর মন খারাপ করো না। এই পাহাড়, এই আমরা, এই আমাদের জগৎ। স্যার, আপনার রুম আমরা কিছু রেনোভেশন করেছিলাম আগে। ওখানে আগে একটা ছবি ছিল। ম্যাডামকে চিনতে পারেন বলে মনে হচ্ছে। কি ছবি? রুমে ফিরে রূপা একা টেবিলের ওপর রাখা একটা ফটো ফ্রেম দেখে থমকে যায়। রূপার বুক ধরফর করে উঠল। এই ছবিটা কিভাবে এখানে এলো? এটা তো আমার কলেজ জীবনের ছবি, আর পাশে রাহুল। ফ্ল্যাশব্যাকে ফিরে দেখা 5 বছর আগে কলেজ লাইব্রেরিতে এসো। তুই জানিস না আমি তোর জন্য কি করতে পারি। কিন্তু আমি তোকে ভালোবাসি না রাহুল, এটা জোর করে হবার না। বর্তমান দৃশ্য। নিলয় ফটো হাতে পাই। এটা কি রূপা? আমি জানি না এটা এখানে কে রেখেছে। আমি নিজেও ভয় পেয়েছি। এটা কি সত্যি? রাহুল তোমার কাছে এমন কিছু ছিল যা তুমি আমায় আজও বলনি? রূপা চুপ করে গেল। উত্তরটা কণ্ঠে এলো না, কিন্তু নীলের চোখে তখন শুধুই অভিমান। রাতে বারান্দায় রূপা একা বসে, হঠাৎ ফোনে একটা মেসেজ। তোমার পুরনো ফাঁস হয়ে গেছে রূপা। এবার তুমি যা করো আমি তোমাকে আবার ওলটপালট করে দেব। ছায়া। কে তুমি? কেন এই শান্তিটুকু থেকেও কেড়ে নিতে চাও? আমি তোমাকে বিশ্বাস করি রূপা, কিন্তু এই ছায়াকে তা আমায় জানতেই হবে। নীলের মুখে তখনও ভালোবাসা, কিন্তু চোখে অগ্নি। যুদ্ধ শুরু হয়ে গেছে, এবার আর চুপ থাকা যাবে না। পাহাড়ে সে নির্জন রিসোর্ট যেন নিঃশব্দে এক ভয়ঙ্কর ঝড়ের অপেক্ষা করছিল। শান্ত রাত্রির বুক চিরে আজ নতুন করে পুরনো পাপ উকি দেবে। রিসোর্ট রিসেপশন সন্ধ্যা। রুম নম্বর 208-এর অতিথিদের সাথে আমার দেখা করতে হবে। আমি তাদের পুরনো বন্ধু। দুঃখিত স্যার, তারা নির্জনে থাকতে চেয়েছেন। আপনার নামটা? বলো রাহুল এসেছে। রূপা নিশ্চয়ই চমকে উঠবে। রুম 204। রূপা আয়নায় নিজেকে দেখছে। পুরনো রক্ত কেন এখনো মুছে যায় না? আমি তো বদলে গেছি। বদলেছ, কিন্তু কেউ চায় না তুমি ভালো থাকো। আজও ভয় পাই সেই রাতটার কথা। রাহুল আমার জীবনটাকে দুঃস্বপ্ন বানিয়ে ছেড়েছিল। রাহুল নিলয়ে দরজায় এসে টোকা দেয়। তুমি? হ্যাঁ আমি। আমার প্রথম প্রেমের সাথে দুটো কথা বলবো। তুমি এখনো এখানেই আছো?
তোমার অতীত আমাকে শান্তিতে থাকতে দেবে না। তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে আমারই হবে। ও আজ আমার স্ত্রী। যাও এখান থেকে, না হলে। আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা চমক দিয়ে যাব রূপা। রাত 12টা, রূপা একা বারান্দায়। রাত গভীর হতেই রিসোর্টে যেন অদ্ভুত এক শীতলতা নেমে আসে। নীরবতার ঘুম ভেঙে যায় রূপার। নিলয় কোথায় গেল? দরজা ফাঁকা, বাতাসে পদ্মা উঠছে, হঠাৎ পেছনে ছায়া। আমি এসেছি তোমার অতীতের খাতা খুলতে। কে কে তুমি? আমি সেই রাতে সাক্ষী, যেদিন তুমি চিৎকার করেছিলে অথচ কেউ আসেনি। মুখোশধারীর হাত থেকে ছুটে বেরিয়ে পড়ে রূপা, কিন্তু দরজা বাইরে থেকে লক। নিলয়, কেউ একজন বাঁচাও। নিলয় ফিরে আসে, দরজা ভাঙে, কিন্তু কেউ নেই, শুধু মুখোশ পড়ে আছে মেঝেতে। কে ছিল এটা? রাহুল? তার কণ্ঠটা ছিল অচেনা, কিন্তু ভয়ানক পরিচিত। অতীত আজ তার মুখোশ পরেই রয়ে গেল না। ওর ভয় আজ রক্তমাখা হয়ে ফিরে এসেছে। রিসোর্টের নিস্তব্ধ পাহাড়ি বাতাসের মাঝে একটা অদৃশ্য ভয় যেন হাওয়ায় ছড়িয়ে পড়েছে। রূপার চোখে আজ শুধুই প্রশ্ন, রাহুল কি সত্যি ফিরে এসেছে, নাকি এটা কোনো ভয়ঙ্কর প্রতিশোধের শুরু? সকাল, রিসোর্টের লাউঞ্জ। স্যার, আজ সকালে একজন আপনার স্ত্রীকে খুঁজছিলেন, নামটা বলেছেন জয়া। জয়া? ও তো রূপার কলেজ বান্ধবী, এখানে কি করছে? রিসোর্টের রেস্টুরেন্টে জয় আর রূপা মুখোমুখি দেখা। রূপা জয়াকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করে এলি হঠাৎ? রাহুল বেঁচে নেই রূপা। 3 বছর আগে ও মুম্বাইতে এক অ্যাক্সিডেন্টে মারা যায়। খবরটা কি তোকে কেউ বলেনি? তবে গত রাতে যে সে কে ছিল? ঠিক 1 বছর আগেই এই রিসর্টেই ও লাশ পাওয়া যায়। মুখ পুরো থেতলে গিয়েছিল। তখন থেকেই রিসোর্টের 204 নম্বর রুমে অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। 204 রাতে রূপা আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার প্রতিবিম্বে রূপা আজ নিজেকে চিনতে পারে না। মনে হয় যেন তার পেছনে দাঁড়িয়ে কারোর ছায়া, অন্ধকার আর শীতল। আমি জানি তুমি কে, কিন্তু তুই ফিরে আসতে পারিস না রাহুল। আমি মরে গেছি। আমি আছি, ভয় নেই। এখন থেকে এই রুমে আমি একা, তোকে ছেড়ে যাব না। নিলয়, আমি তোকে কিচ্ছু লুকাইনি, কিন্তু আমার মনে হচ্ছে আমারই কোনো পাপ আমাকে তাড়া করছে। হঠাৎ গভীর রাত, বাইরে ঝড়ের শুরু হয়। ঝড়ের শব্দের মাঝে হঠাৎ দরজায় টোকা। নিলয় দরজা খোলে, কিন্তু কেউ নেই। শুধু পড়ে আছে একটা প্যাকেট, তাতে একটা পুরনো ছবি, রূপার, রাহুল আর এক অজানা ছেলের মুখ কাটা ছবি। এটা তো তোর কলেজের সময়কার ছবি। হ্যাঁ, কিন্তু তৃতীয় ছেলেটার মুখ কেউ কেটে ফেলেছে। কে ছিল ও? রূপা জানে এই ছবির পেছনে লুকিয়ে আছে একটা ধ্বংস হয়ে যাওয়া গল্প, এক প্রেম, এক প্রতারণা আর এক অসমাপ্ত প্রতিশোধ। রাতের ঘুম আজ রূপার চোখ থেকে চুরি করেছে সেই মুখোশধারী ছায়া। নীলয় যদিও পাশেই আছে, কিন্তু রূপার মনে হচ্ছে এই যুদ্ধ তাকে একাই লড়তে হবে। সকাল, রিসোর্টের বাগান ঘেরা বেলকনিতে রূপা একা বসে। কে হতে পারে এই ছায়ার পেছনে? কেন বারবার রাহুলের নাম ঘুরে ফিরে আসছে? এ সময় একটা প্যাকেট রাখা পায় সে চেয়ারের উপর, খামে মোড়া একটা চিঠি। রূপা, তুই আমার ছিলি, আছিস আর থাকবি। আমি জানতাম তুই আমায় ঠকাবি, তাই আমি সব আগে থেকে প্ল্যান করেছিলাম। তুই যেখানে যাবি আমি থাকবো তোর ছায়া হয়ে। আমি যদি মরেও যাই আমার ছায়া মরবে না। তুই যাকে ভালোবাসিস তাকেও হারাতে হবে তোকে। ভুলে যাস না, শেষ খেলাটা আমার হাতেই থাকবে। তোর প্রাক্তন। না, এটা রাহুল না, এটা কেউ আরেকজন। কে? রিসোর্ট রুমে নীলয়ের সঙ্গে আলোচনা। এটা রাহুল নয় রূপা, রাহুল এমন হুমকি দিত না। এই লেখার ভাষা কারো মনে গভীর ক্ষত আর প্রতিশোধের আগুন আছে। কলেজে এক ছেলেকে নিয়ে বিতর্ক হয়েছিল। ওর নাম ছিল রকি। সে আমায় ভালোবাসতো, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছিলাম। তারপর কি হয়েছিল? সে প্রিন্সিপালের ঘরে ঢুকে আমার নামে মিথ্যা অভিযোগ দেয়, কিন্তু আমি সবাইকে বোঝাই ওকে এই কলেজ থেকে বের করে দেওয়া হয়। তোমার মতো মানসিকভাবে অসুস্থ ছেলে এখানে থাকার কোনো অধিকার নেই। তুমি আজ থেকে সাসপেন্ড। রূপা, তুই আজ আমাকে ছোট করলি, একদিন তোকে এত বড় করে ছোট করব যে পুরো দুনিয়া দেখবে। তবে কি সেই মুখোশধারী ছায়া রকি? এবার সময় এসেছে ওর মুখোশ খুলে ফেলার। গভীর রাত, রূপা আর নীলয় রিসোর্টের পুরনো অর্কাইড রুমে ঢুকেছে। আলো জ্বলছে না, হাতে টর্চ, ধুলোতে ঢাকা ফাইল খুঁজে পায়। দেখো, এখানে 3 বছর আগে এক অদ্ভুত ঘটনার রিপোর্ট আছে। লেখা আছে একজন বহিরাগত অর্ধমৃত অবস্থায় রিসর্টে পাওয়া যায়, মুখ ক্ষতবিক্ষত।
নাম অজানা। এটা তো রকি, ও মারা যায়নি, বেঁচে আছে, আর এখন সেই মুখোশ পরে আমাদের পেছনে। রূপা আর নিলয় এবার জানে কার বিরুদ্ধে লড়াই। কিন্তু রকি শুধু মানসিকভাবে বিপর্যস্ত নয়, সে এখন এক ঠান্ডা মাথার খুনি যে হারানোর বদলা নিতে জানে। রূপা আর নিলয় এখন জানে যুদ্ধটা আর কল্পনা নয়, তাদের সূত্র রকি। প্রেমে প্রত্যাখ্যান এক মানসিক বিকারগ্রস্ত যে প্রতিশোধের আগুনে জ্বলছে, কিন্তু তারা তখনও জানে না রকির পেছনে আছে আরেকজন, এক ছায়া, এক ভয়াল পরিকল্পনাকারী। রিসোর্টের পুরনো স্টোররুম গোপনে লুকিয়ে তদন্ত করছে রূপা আর নিলয়। রূপা, এখানে সিসিটিভি এর পুরনো রেকর্ড আছে, চলো দেখে নেই। যদি রকির আস্তানার ক্লু পাওয়া যায়। পুরনো মনিটরে ভিডিও চালু দেখা যায়, মুখোশধারী একজন গভীর রাতে পেছনে কনফারেন্স রুমে ঢুকছে। ওই রুম তো এখন বন্ধ, কেউ ওখানে গেলে বোঝা যাবে না। আজ রাতে সেখানে ঢুকবো। মধ্যরাত, রিসোর্টের বন্ধ কনফারেন্স রুম। রুমে দরজা ধীরে ধীরে খুলছে, বাতাসে গা ছমছমে নিস্তব্ধতা। হঠাৎ বলেছিলাম না আমি সব জানি। রূপা নিলয় চমকে পিছিয়ে যায়, মুখের ভেতর লাল চোখ, হাতে ধর ছুরি। রকি প্লিজ থেমে যাও। রূপা, তুই আমায় ভালোবাসিসনি, শাস্তি তো পাবি। আজ তোর শরীরও আমার হবে, মনো। ও আমার বউ, ওকে স্পর্শ করতে হলে আগে আমায় মারতে হবে। মারবই, কারণ আজ আমি একা নই। পেছনে দরজা দিয়ে প্রবেশ করে ছায়ামূর্তি। লম্বা মানুষ, মুখ দেখা যাচ্ছে না, গলার আওয়াজ ভারী। তোমরা শুধু রকিকে দোষ দিচ্ছ, এই খেলা তো আমি শুরু করেছি। কে তুমি? তোমার সেই কলেজের শিক্ষক মনে আসে, যাকে তুমি ধর্ষণের মিথ্যা অভিযোগে জেলে পাঠিয়েছিলে? আমি তারই ভাই। তুমি কি পাগল? ওই শিক্ষক তো নিজেই দোষী ছিল। আসলে সত্য কে জানে? আজ আমি জানি আমি কি হারিয়েছি। আজ তোমাদেরও হারাতে হবে, ধ্বংস করে দিব তোমাদের সুখের সংসার। হঠাৎ ছায়ামূর্তি ইশারা করতে রকি ছুটে আসে রূপার দিকে, ছুরি হাতে। রূপা, পেছনে যাও। নিলয় রকির ওপর ঝাঁপিয়ে পড়ে, দুজনে ধস্তাধস্তি, ছুরি পড়ে যায় মাটিতে। থেমে যাও, নইলে আমিও ভয় পাবো না। রিসোর্টের নিরাপত্তা কর্মীরা এসে পড়ে। স্যার, আমরা সব শুনেছি, পুলিশ ডেকে এনেছি। ছায়ামূর্তি পালিয়ে যায় জানালা দিয়ে, রকি আটক হয়। এক চক্র ভেঙে সত্যের এক খণ্ড উন্মোচিত হয়। রকি ধরা পড়েছে, কিন্তু ছায়ামূর্তির পরিচয় এখনও রহস্যে ঢাকা। সে ফিরে আসবে প্রতিশোধের আগুনে। রকি ধরা পড়েছে, কিন্তু ছায়ামূর্তি, তার ছায়া এখনও ঘুরে বেড়াচ্ছে আর রূপা আর নিলয়ের সুখের সংসারে চারপাশে। আজ পুলিশের জেরা শুরু হবে, আর সে জেরাই রূপার লুকানো অতীত খুলে পড়বে এক এক করে। কিছু সত্য এমন থাকে যেগুলো প্রকাশ করা মানেই সম্পর্কের ভিত্তি টলে যাওয়া। দৃশ্য থানায় জেরা কক্ষ। রকি হ্যান্ডকাপ পরা অবস্থায় বসে আছে। রকি, এখন সব বলো, তোমার পেছনে কে ছিল? কার ইশারায় এত দূর গেলে? আমি কিছু বলবো না। ছায়া মানুষ যদি জানে আমি মুখ খুলছি, ও আমাকে খুন করে ফেলবে। তোর ভয় পাবার সময় শেষ, তোকে আমরা বাঁচাবো, কিন্তু আগে সত্যটা বল। ওর নাম তাহের, তোর স্ত্রী রূপার কলেজ লাইফের গোপন অধ্যায়ের একজন সাক্ষী। ফ্ল্যাশব্যাক 7 বছর আগে রূপা কলেজে পড়ে। লাজুক, অন্তর্মুখী তাহের একজন প্রাইভেট টিউটার হিসাবে ওদের এলাকায় পরিচিত। তাহের ছিল বুদ্ধিমান কিন্তু বিকৃত মনস্ক। রূপার অসাধ্য আর ভীত ভঙ্গিমায় সুযোগ নিতে চেয়েছিল। রূপা, তুমি তো আমার খুব প্রিয় ছাত্রী, একবার জড়িয়ে ধরলেই বা ক্ষতি কি? আপনি প্লিজ এসব বলবেন না, আমি এসব বুঝি না। রূপা দৌড়ে পালাই, কিন্তু তাহের উল্টো তাকে হুমকি দেয়। গল্প ফিরে আসলো বর্তমান সময়ে। থানায় রকি জেরা চলছে। তাহের আমার গার্ডিয়ান ছিল। ও বলেছিল রূপা আমার জীবন নষ্ট করেছে। তাহের জেলে যায়, আত্মহত্যা করে, আর আমি তার প্রতিশোধ নিতে চেয়েছি। তাহলে ছায়ামূর্তি তাহেরের ভাই না, তাহেরের নিজেই? না, তাহের মরে গেছে, কিন্তু তার মতো দেখতে কেউ আছে। ওই আমাকে নির্দেশ দিত সব কিছু। রূপা ও নিলয় বাসায় ফিরেছে। রূপা একদম চুপচাপ। রূপা, আমি সব জানি, তুমি আমার কিছু লুকাওনি, তাও ওরা তোমার অতীত নিয়ে ঘাটা শুরু করেছে। আমি চেয়েছিলাম তোকে সব বলতে, কিন্তু সাহস পাইনি। আমি ভেবেছিলাম যদি তুই আমাকে দূরে সরিয়ে দিস। আমি তোর অতীত ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি, যেমন তুই আমার
লজ্জাবতী বউ। রাতে ছাদে রূপা একা বসে হঠাৎ পেছন থেকে একটা চিঠি এসে পড়ে পায়ে। একটা চিঠি, লেখা খুব পরিচিত হাতে। চিঠিতে লেখা, তোর সাথে আমার শেষ দেখা তখনই ছিল, এবার আবার দেখা হবে। তোর স্বামী তখন বাঁচবে না, আর তুই তখনও আমার হবে। রূপার পায়ের কাছে পড়ে থাকা চিঠিটা যেন তার বুকের ভেতর এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দিল। টি নামের ছায়ামূর্তির ফেরা মানে আবার অতীত ফিরে আসছে। আর এমন সময়ই রেহানা খালা এলেন, হাতে নিয়ে আরো বড় এক সত্যের ঝড়। সকালবেলা বসের ঘরে রেহানা খালা চুপচাপ বসে আছে। খালা হঠাৎ এভাবে? রূপার জন্মসত্য আজ জানানো দরকার। অনেক লুকোচুরি হয়েছে, এবার সত্যটা সামনে আসুক। কি বলতে চাইছো খালা? তুমি আমার বোনের মেয়ে না, তুমি সেই নবজাতক যাকে এক রাতে হাসপাতালের গেটের সামনে রাখা হয়েছিল। তোমাকে খুঁজে পেয়ে আমি লুকিয়ে নিজের পরিচয় দিয়েছিলাম, কারণ তুমি ছিলে ধর্ষণের শিকার এক কিশোরীর সন্তান। ফ্ল্যাশব্যাক, হাসপাতালে মর্গরুম, 22 বছর আগের এক ভয়ঙ্কর রাত। এই মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু কারো মুখ খুলতে দেয়নি। ধর্ষকের নাম শুধু টি বলেছিল। সন্তান জন্ম দিয়ে সে নিজেই মারা যায়। আমরা বাচ্চাটাকে হ্যান্ডওভারের আগেই খালা বলে দাবি করা এক নারীকে দিয়ে দেই। সেই নারী রেহানা। রূপা সেই বাচ্চাটাই, আর টি সেই নাম যেন ছায়ার মতোই তার জীবনে ঘুরে ফিরে আসছে বারবার। দৃশ্য, নিলয়ের ঘর, রূপা কাঁদছে, নিলয় পাশে বসে। মানে তুই জন্মসূত্রে ধর্ষণের সন্তান? হ্যাঁ, তুই চাইলে আমাকে ছেড়ে যেতে পারিস, আমি কোনো দাবি করব না। পাগলি তুই, আমি তোকে ভালোবেসেছি, তোর আম্মা ভালোবেসেছি, তোর আত্মা ভালোবেসেছি। তুই যা, আমার চোখে তুই রূপা। তুই যাই হো, আমার চোখে তুই রূপা, আমার আদরের বউ। থানায় এসআই শওকত একটি মুখোশ উদ্ধার করে, যার ভিতরে ছোট্ট লেখা, অতীত যদি ধ্বংস না করে ভবিষ্যৎ তৈরি হয় না। রাত সাদে রূপা নিলয়ের আবেগ ঘন মুহূর্ত। এত কষ্ট, এত অপমান, কিন্তু তুই পাশে থাকিস বলেই আমি এখনো বাঁচি। আমি থাকবো তোর প্রতিটা শ্বাসে। তুই আমার লজ্জাবতী বউ হয়েও আমার পৃথিবীর সবচেয়ে সাহসী মেয়ে। নিলয়ের ঠোঁট ছুঁয়ে গেল রূপার কাঁদতে থাকা ঠোঁটের কোণে। চাঁদের আলোয় এক অনন্ত চুমু, এক আবেগঘন বোল্ড দৃশ্য। যে রূপা নিজের পরিচয় জানত না, সে আজ জানল এক ভয়ঙ্কর সত্য। কিন্তু ভালোবাসা সবকিছু ছাপিয়ে জয়ী হলো। রাত গভীর হলে চারপাশের নিস্তব্ধতা শুধু কানে বাজে না, মনে ছুরি চালায়। এই রাতেই রূপা আর নিলয়ের ঘরে সেই ভয়ঙ্কর ছাড়া ফিরে আসে। একটি মুখোশ, একটি প্লেট, আর একটি অস্পষ্ট কণ্ঠ, তোর জীবন আমার। রাত 2টা, নিলয়ের ঘর, হালকা বৃষ্টি। নিলয়, শব্দ শুনলি? বাইরের হাওয়া, দরজাটা ভালোভাবে লাগাইনি বোধহয়। নিলয় উঠে গিয়ে দরজার ছিটকিনি লাগাতে যাবে, এমন সময় ঘর অন্ধকার। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। একটা ছায়ামূর্তি উঠে আসে জানালার গ্রিলের পাশ থেকে, হাতে চকচকে একটা প্লেট। রূপা, তুই ভাবিস তোর সুখ আমি মেনে নিব? কে তুই? মুখোশ খোল, সাহস থাকলে সামনে আয়। আমি তোদের অতীত, আমি তোদের স্ত্রীকে গর্ভে দেখেছি, এখন রক্তে দেখতে চাই। হঠাৎ মুখোশধারী প্লেট ছুঁড়ে মারে, বিলেট নিলয়ের হাতে লাগে, রক্ত ঝরে। রূপা চিৎকার করে ওঠে, প্লিজ প্লিজ কিছু করো না। রূপা, পেছনে যা, আমি কিছু করব। নিলয়ের ফোন থেকে লোকেশন শেয়ার করে দেয় সোহেলকে। 5 মিনিটের মধ্যেই পুলিশ আসে। মুখোশধারী পালিয়ে যায়, কিন্তু তার ব্লেড এবং এক চিরকুট রেখে যায়। চিরকুটে লেখা, রক্তে লেখা ইতিহাস মুছতে চাইলেই মুছে না। রূপা আমার, তার গর্ভও আমার ছিল। দৃশ্য, থানায় এসআই শওকত আর নিলয় মুখোমুখি। এই হাতের লেখা চেনা চেনা লাগছে। 22 বছর আগের তাসনিম ধর্ষণ ও আত্মহত্যা মামলার ফাইল বের করতে হবে। খোঁজেন স্যার, ওর মুখোশ খুলতেই হবে। হাসপাতাল, রূপা নিলয়ের পাশে বসে কাঁদছে। লজ্জাবতী রূপা লজ্জায় মাথা নিচু করে। তোমার এত কষ্ট হলো সব আমার জন্য। তুমি আমার জীবন, কষ্ট হইলেও তোমার জন্য মরতেও রাজি আছি। তোমার লজ্জায় মাথা নিচু করে রাখতে হবে না, বরং তোমার একটু আদর দরকার। রূপা মাথা তুলে ওর ঠোঁটে চুমু খায়, চোখে চোখ রেখে বলে, এই লজ্জাবতী, এইটা হসপিটাল, ভুলে গেলে নাকি? আমি এবার আর পালাবো না। যে আসুক, যাই করুক, আমি তোমার বউ, তোমার রক্ষা কবচ। ভালোবাসা আজ রক্তে রঙিন হলো। আর এক মুখোশধারী ঘুরে বেড়াচ্ছে শহরের কোনায় কোনায়। কারোর মুখ চেনা, অথচ মুখোশে ঢাকা। রাতের ঘুম আজ আর নেই রূপার চোখে। মুখোশধারীর বলা কথা, চিরকুটে লেখা ভয়াবহ অতীত, আর রূপা
আর নতুন এক কল, সবকিছু যেন পেছন থেকে টানছে তাকে। ভোর 5টা, রূপা বারান্দায় দাঁড়িয়ে। আমি তোকে গর্ভে দেখেছি। মোবাইল বেজে ওঠে, কলার আইডি আননোন নাম্বার। কে কে আপনি? আপনি কে বলছেন? আমার মা তো। কল কেটে যায়। রূপা নিলয়কে ফোন দেখায়। ওরা তোকে মানসিকভাবে ভাঙতে চায়, কিন্তু এবার তুই একা না। মা বলল আমার মা মারা গেছে বলেই শুনতাম ছোটবেলা থেকে। একটাই উপায়, তোর অতীত ঘাটা লাগবে না। এইটা তাসনিম বেগমের ডায়েরি, 22 বছর আগের ধর্ষণের ভিকটিম। কিন্তু এক পাতায় লেখা আছে, আমার মেয়ে বাঁচবে, আমি মরলেও ও বাঁচবে। মানে রূপা ওর মেয়ে? সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে, সরোয়ার স্যার। স্থানীয় স্কুল, সকাল 10টা। আমি তাসনিমের গার্জিয়ান ছিলাম। ও ছিল অনাথ। আমি ওকে লুকিয়ে বাঁচিয়ে রাখতাম। ওর গর্ভবতী অবস্থায় এক রক্তাক্ত রাতে এসে বলে আমার মেয়ে যেন মুখ তুলে বাঁচতে পারে। আমি ওর মেয়ে রূপাকে দিয়ে দিই ঢাকার এক মহিলার কাছে। তাই আমি কখনো মায়ের মুখ দেখিনি। আপনি জানতেন আমার পরিচয়? জানতাম, কিন্তু ভয় পেয়েছি বলে পারিনি। এখন যা করছে তা তোর অতিথি টানছে। হাসপাতাল, ডক্টর রিজওয়ানের কেবিন। এই ছবিটা দেখুন। এই মহিলা 22 বছর আগে আমার হাসপাতালে এসেছিলেন। নাম দিয়েছিলেন শেফালি তাসনিম। মেয়েটার নাম রূপা। ছবিতে মুখোশধারী চোখের মিল রূপা স্পষ্ট বুঝে ফেলে। এটা সে মুখোশধারীর চোখ, মানে সে আমার। রূপা জানে না কে শত্রু, কে রক্তের আত্মীয়। মুখোশের পেছনে চেহারা যতই ভয়ঙ্কর হোক, রক্তের টান তার চেয়েও বেশি বিভীষিকাময়। রূপা অনেকদিন পর আবার মুখোমুখি হচ্ছে তার ভাগ্যকে। শেফালি তাসনিম যাকে সে অভিশাপ দিত, আজ তাকে দেখা যাবে ভিন্নভাবে। আর নিলয়, সে তো নিজের অস্তিত্বই হারিয়ে ফিরে এসেছে। সত্য আজ আর চাপা থাকবে না। নিলয়, তুই ফিরলি? ফেরার ইচ্ছে ছিল না মা, কিন্তু এরা জানার অধিকার রাখে আমি বেঁচে আছি কিনা। তুমি এতদিন কোথায় ছিলে? কেন আমাদের ছেড়ে গেলে? নিজের ব্যর্থতা নিয়ে পালিয়ে গেছি, নিজেকে ক্ষমা করতে পারিনি। তুই যা করিসনি তার দায় আমি দিয়েছি তোকে। জানি আমি ভুল করেছি। তবু আপনি মুখ খোলেননি এতদিন। একজন নির্দোষ ছেলেকে হারিয়ে দিতে চেয়েছিলেন। আমি রাজনীতি বাঁচাতে চেয়েছিলাম, ছেলেকে নয়। কিন্তু আজ বুঝি মায়ের ভূমিকা রাজনীতির চেয়েও বড়। এই মেডিকেল রিপোর্ট বলছে নিলয় মানসিক ট্রমায় ভুগেছিল। ওর মনে হয়েছিল যে সে নিজের ভালোবাসাকে শেষ করে ফেলেছে। আমি জানতাম সে এমন কিছু করতে পারে না। আমার নিলয় এমন নয়। তুমি বিশ্বাস রেখেছিলে বলেই আমি বাঁচতে পেরেছি রূপা। মা তোর কাছে ক্ষমা চাইছে রে, তোদের দুজনকে এত কষ্ট দিয়েছি। ক্ষমা নয় মা, সত্য বলো, যাতে কাউকে আর এইভাবে মরতে না হয়। আপনাকে আদালতে সাক্ষ্য দিতে হবে, সাহস দেখাতে হবে সত্যের পক্ষে। হ্যাঁ, আমি সাক্ষী দেব। আমি সত্যর পাশে দাঁড়াবো। এই যন্ত্রণা, এই পথ সব শেষ হোক। আমরা চাই আলো, আর কিছু না। 3টি হৃদয়, 3টি আত্মা, যারা যন্ত্রণার মধ্য দিয়ে আজ সত্যের মুখোমুখি হচ্ছে। কিন্তু গল্প এখানে শেষ নয়, বিচার এখনো বাকি। আজ আদালতে দিন, চারপাশে মিডিয়ার ভিড়, ফিলাস ঝলকানি, উত্তেজনার তুঙ্গ মুহূর্ত। নিলয় ও রূপা জানে আজ তারা হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবে কিনা তা নির্ভর করছে শেফালি তাসনিমের মুখ খোলার উপর। শেফালি তাসনিম, আপনি শপথ নিচ্ছেন আপনার সমস্ত বক্তব্য সত্য হবে? হ্যাঁ, আমি সত্য বলছি। আপনি আদালতকে বলুন, 7 বছর আগে রূপার বিরুদ্ধে করা মানহানিকর মিথ্যা মামলার মূল পরিকল্পনাকারী কে ছিল? আমি নিজেই চেয়েছিলাম সেই মামলা হোক। আমার ভুল ছিল। রূপা সম্পূর্ণ নির্দোষ ছিল। আমি আমার ছেলেকে রূপার থেকে আলাদা করতে চেয়েছিলাম রাজনীতির চাপে। তুমি আমার ভালোবাসাকে নষ্ট করেছিলে মা, কিন্তু আজ সত্য বলার সাহস তোমার আমার চেয়ে বড় হয়ে গেছে। আজ আমি মুক্ত। আমার চরিত্র আজ আর প্রশ্নবিদ্ধ নয়। এই সাক্ষী মিথ্যা, এক সাজানো নাটক। আমি এর বিরোধিতা করছি। আপনি বিরোধিতা করবেন, তবে প্রমাণ দিন। আপনার বিরুদ্ধে ইতিমধ্যে রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করে ব্যক্তিগত শত্রুতার চারিতার্থ করার অভিযোগ রয়েছে। আদালত এসব সহজে ছেড়ে দেবে না। লোকমান সাহেব আমাকে বাধ্য করেছিলেন, আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছিলেন যদি আমি রূপাকে না সরাই। আমি ভয় পেয়েছিলাম। আপনার স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হলো। পরবর্তী শুনানির তারিখ চূড়ান্ত রায় দেওয়া হবে।
আজকের শুনানি এখানে শেষ। একটা বন্ধ দরজা আজ একটু খুলল। নিলয় রূপার জীবনের সত্য ফিরে এলো, কিন্তু এখনো পুরোপুরি আলো আসেনি। লোকমান হোসেন এখনো সক্রিয়, আর তার হাতে এখনো অনেক গোপন অস্ত্র। রূপা একটু একটু করে শ্বশুরবাড়ির সবার আস্থা অর্জন করছিল। সফালি আর লোকমান হোসেনের মুখে তেমন কিছু না থাকলেও চোখে ছিল এক ধরনের সাপে নেউলে সম্পর্কের ঘৃণা। মাহিরা, তুমি তো রূপার কলেজের বান্ধবী ছিলে। এর একটা পুরনো ক্যালেন্ডারের কথা শুনেছিলাম, ভিডিওটা তোমার কাছে আছে? হ্যাঁ স্যার, ওটা এখনো আমার পেন ড্রাইভে আছে, আপনি চাইলেই পাঠিয়ে দিতে পারি। দাও, এখন সময় এসেছে ওর মুখোশ খুলে ফেলার। ভিডিওটা ছিল রূপার কলেজের জীবনের এক ভুল সম্পর্কের মুহূর্তে, অনেক পুরনো কিন্তু অনেক গোপন। তখন রাত গভীর, নিলয় আর রূপা নিজেদের রুমে। আজ তুমি খুব চুপচাপ রূপা, কি হয়েছে? নিলয়, একটা কথা বলবো, ভয় পাচ্ছি। ভয় পেও না, বলো। কলেজে থাকাকালীন একটা সম্পর্ক হয়েছিল, সেটা ভুল ছিল। কেউ একজন আমাদের কিছু ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করে রেখেছিল। আমি চেয়েছিলাম সব ভুলে নতুন করে শুরু করব। এখন মনে হচ্ছে কেউ সেটা সামনে আনবে। আমি তোমাকে ভালোবেসেছি রূপা, তোমার অতীত নয়। আমি জানি তুমি কেমন, আমি তোমার পাশে আছি। নিলয়ের এই শক্ত সংলাপ যেন একটু সাহস দেয় রূপাকে, কিন্তু সেই রাতে রূপার ফোনে আসে একটা ভিডিও ক্লিপ আর সঙ্গে একটা মেসেজ। তোমার অতীত সামনে আনবো, সময় কম রইল। নিলয়, ওরা সত্যিই সব সামনে আনতে চলেছে। আমার জীবন শেষ হয়ে যাবে। যতক্ষণ আমি আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না। একদিকে রূপা চেষ্টা করছে অতীত ভুলে জীবন গড়তে, অন্যদিকে লোকমান হোসেন ভিডিও ফাঁস করে রূপাকে সমাজের সামনে হেই করতে চায়। রূপার চোখে জল, কিন্তু নিলয়ের হাতে শক্ত করে ধরা। বাইরে দুনিয়া যেন যতই ঝড় তোলে, ভেতরে যেন এক নতুন ভালোবাসার আশ্রয়। রুষা, একটা ভিডিও তোমার পুরো জীবনকে সংজ্ঞায়িত করতে পারে না। তুমি এখন আমার বউ, আমার ঘরের মালিক। কিন্তু সমাজ, শেফালি আন্টি, তোমার আব্বু, ওরা কিছু বললে আমি সামলাবো। তুমি শুধু নিজেকে দোষী ভাবা বন্ধ করো। মান সাহেব তখনও চুপচাপ, তার মনে কুচিন্তা, কিন্তু ভিডিওটা এখনো ফাঁস করেনি। সে চায় নিলয়ের মুখ থেকে রূপাকে অস্বীকার করাতে। নিলয়, তোর বইয়ের অতীত দেখে ফেললাম, কি বলবি এখন? আপনি কি ফেরেশতা? আপনার অতীতে কোনো দাগ নেই। কথা ঘুরাস না। আমি রূপাকে ভালোবাসি, আমি তার পাশে থাকবো। রূপা বারান্দায় দাঁড়িয়ে সব শুনছিল, তার চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। কিন্তু এবার জল নেই, ভালোবাসার আত্মবিশ্বাসে রাত নামে। নীলা ও রূপা রুমে। আজ তোকে কিছু বলবো রূপা। বলো। আমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়ছি, তোর হাসিতে, চোখে, অভিমানে, নীরবতায়। তুমি জানো, এই প্রথম কারোর সামনে আমি নিজেকে পুরো উন্মুক্ত করে দিতে চাই। তবে দাও ধীরে ধীরে। ভালোবাসার সময় নাই, কিন্তু একবার জমে গেলে চিরকাল থাকে। চাঁদের আলোয় ভিজে যাচ্ছে রূপার ঘর, আর নিলয়ের ভালোবাসায় গলে যাচ্ছে তার বুকের সব ভয়। হঠাৎ এক মুহূর্ত রূপা এগিয়ে আসে, নিলয়ের বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলে। আমার সব ভুল, সব দাগ তুমি মুছে দিলে। আমি ভালোবাসি রূপা, আর ভালোবাসার বিচার নেই। একদিকে ভালোবাসা শক্ত হচ্ছে, অন্যদিকে সফালি ও লোকমান হোসেন খেপে যাচ্ছে। তার এবার সত্যি বড় কিছু করতে চায়। যেখানে ভালোবাসার জন্ম নেই, সেখানে কিছু মানুষ ঈর্ষার বিষ ছড়িয়ে দিতে চায়। লোকমান হোসেন এবার আর ঘরে বসে নেই, সে রূপার অতীতকে সামনে এনে তাকে সমাজচ্যুত করতে চায়। মতিন সাহেব, আপনি যদি একটু সহযোগিতা করেন, এই মেয়েটার পুরো ভিডিও, অতীতের প্রেম, সব কলেজের রেকর্ড তুলে ধরতে। লোকমান ভাই, এটা তো আপনার ছেলের বউ। আর যদি আপনি আমার কথায় না চলেন, আপনার কলেজের অনুদান বন্ধ করে দেব। মতিন স্যার ফোন রেখে দেয়, কিন্তু বিবেক তার ঘুম কেড়ে নেয়। অন্যদিকে নিলয়ের ঘর। আমি কলেজে যাব, প্রিন্সিপালের সাথে কথা বলবো। রূপা, তুই তো জানিস লোকমান আব্বা কি করতে পারে। আমি আর পালিয়ে বাঁচতে চাই না। আমার অতীত থাকতেই পারে, কিন্তু আমি দোষী নই। রূপা সকালবেলা কলেজে পৌঁছায়। কলেজে গেটে অনেকেই তাকিয়ে তাকে ফিসফিস করছে, যেন একটা বিষাক্ত বাতাস। রূপা, আমি দুঃখিত। স্যার, আমি শুনেছি আপনার কাছে কেউ এসেছে আমার বিরুদ্ধে প্রমাণ চেয়ে। আপনি কি সত্যি এইসব বিশ্বাস করেন? আমি জানি তুমি খারাপ না, কিন্তু
সমাজ আমাকে যা বলে বলুক, আমি জানি আমি কি। যদি আপনিও নিজের বিবেকে না শোনেন তাহলে আমার সামনে বলুন, আমি কি ছাত্র হিসেবে, মানুষ হিসেবে কোনো ভুল করেছি? না রূপা, তুমি আমাদের সেরা ছাত্রী, সাহসী মেয়েদের মধ্যে 1 নম্বর। রূপার আত্মবিশ্বাসে পেছনে জড় হয় কলেজের কয়েকজন ছাত্রী। তারা রূপার পাশে এসে দাঁড়ায়। দিদি, আমরা সব জানি আপনি আমাদের গর্ব। আমরা চাই না কেউ আপনাকে অন্য চোখে দেখুক। অন্যদিকে বাড়ি। কি শুনলাম রূপা কলেজে গিয়ে নাটক করেছে? না মা, সে নিজের সম্মান ফিরিয়ে এনেছে। এই মেয়ে, আমাদের মুখ পুড়িয়ে দিছিস। না আব্বা, সে মুখ উজ্জ্বল করছে। রাতের নিস্তব্ধতা ঘরের ভেতর যে অন্য এক আবেশে ছড়িয়ে দিয়েছে। জানালার পর্দা হালকা দুলছে, বাতাসে জ্যোৎস্নার আলো গায়ে মেখে এসেছে ঘরের মেঝে অবধি। বিছানার পাশে টেবিল ল্যাম্পের মিলন আলোয় নিলয়ের চোখে স্পষ্ট দেখা যায় রূপার তীব্র ভালোবাসা। তুই আজ যা করলি, আমি আরও একবার প্রেমে পড়ে গেলাম। মনে হচ্ছে তোর প্রতিটা স্পর্শে আমি নতুন করে বেঁচে উঠছি। আমি আজ নিজেকে জিতিয়ে আনলাম তোমার ভালোবাসায় ভর করে। জানো, তোমার চোখের এক একটা চাহনিতেই আমি হারিয়ে যাই। নিলয়ের হাত ধীরে ধীরে রূপার চুলে আঙ্গুল বুলিয়ে দেয়, তার চোখ জুড়ে এক অপার মুগ্ধতা। রূপা তখন নিলয়ের বুকে গভীরে নিজেকে আরো গুটিয়ে নেয়, যেন পৃথিবীর সব শান্তি সেখানেই। তুই যখন এভাবে কাছে থাকিস তখন পুরো পৃথিবীকে দূরে ঠেলে শুধু তোকে আঁকড়ে ধরতে মন চায়। তোর শরীরের উষ্ণতা, তোর নিঃশ্বাসের স্পর্শ চাই, সবকিছু আমাকে পাগল করে দিচ্ছে। তোমার এই স্পর্শে আমি পড়ে যেতে চাই নীল। এমন এক ভালোবাসায় যেখানে কোনো ভয় নেই, কেবল ভালোবাসা আর তুই আমি। রূপার ঠোঁট ছুঁয়ে যায় নিলয়ের কাঁধে। নিঃশব্দে তাদের মাঝে দূরত্ব গলে যেতে থাকে। নিস্তব্ধ রাতে হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন এক একটি প্রেমের কবিতা হয়ে বাজে। তাদের চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলে। তারা তখন শুধু প্রেমিক প্রেমিকা নয়, একে অপরের সমস্ত অস্তিত্ব হয়ে ওঠে। রূপা শুধু নিলয় নয়, নিজের আত্মসম্মানও জিতে আনলো। কিন্তু যুদ্ধ শেষ নয়, কারণ লোকমান হোসেন এবার রূপার মা বাবার অতীত নিয়ে নতুন ষড়যন্ত্র করে যাচ্ছে। যখন একটা মেয়ে মাথা উঁচু করে দাঁড়ায়, তখন সমাজ তার পেছনে পড়ে, তাকে ভাঙতে, হেনস্থা করতে। রূপা যেন হেরে যাওয়া সমাজের চোখে একটা চ্যালেঞ্জ। এবার লোকমান হোসেন আর সফালি রূপার অতীত নয়, তার পরিবারকে নিয়ে কুৎসা রটাতে উঠে পড়ে লাগলো। এই মেয়েটার বাবা এক সময় চোর ছিল, 2 বার জেলে গিয়েছে। হ্যাঁ ঠিক বলছেন, শুনছি গরিব ছিল, চুরি করত। এমন মেয়েই আমার ঘরের বউ হয়ে এসেছে। নিলয় এসব শুনে চুপ ছিল না। সে সিদ্ধান্ত নেই রূপার বাবার সঙ্গে গিয়ে সত্যটা জানবে। চল, আজ তোর বাবার কাছে যাব, আমি তার মুখ থেকে সব শুনতে চাই। ওনার জন্য আমার আজও গর্ব আছে। তিনি চুরি করেননি, ত্যাগ করেছেন। তার গ্রামের বাড়ি, বিকালবেলা, ছোট্ট একটা কুড়ে ঘর। একপাশে বসে আছেন ফিরোজ, বয়সের ভারে নুয়ে পড়া মুখ। বাবা, আমি একসময় একজন সৎ পুলিশ কনস্টেবল ছিলাম। একদিন এক বড় নেতা ঘুষ নিতে বলেছিল, রাজি হয়নি। তার বদলায় আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়। আমি সব জানতাম বাবা, কিন্তু কাউকে বলিনি। আপনি শুধু রূপার নয়, আমারও নায়ক। এই কথোপকথনের সময় হাজির হন আজিজ চাচা, এলাকার সবার সম্মানিত প্রবীণ ব্যক্তি। ফিরোজের মতো সৎ মানুষ আমি দেখিনি। সে নিজের চাকরির সম্মান সব হারিয়েছে, কিন্তু সততার বিনিময়ে। এই মেয়েটা এই বাবার মেয়ে, সে কখনো মাথা নত করবে না। ছেলেটা ভালোই বুঝি পেয়েছি রূপা। আমি ভাগ্যবান, রূপা আমার জীবন। রাতে ফেরার সময় আমি তোমাকে অনেক আগেই বলতে পারতাম। আমি গর্বিত, তুই এমন বাবার মেয়ে। মানুষের অতীত নয়, তার সত্যিকারের গল্পই প্রমাণ করে যে সে আর রূপা, সে যেন প্রতিটা মুহূর্তে নতুন করে নিজেকে প্রমাণ করে চলেছে। এখন শোভালি ও লোকমান নতুনভাবে থামাতে চাইবে রূপাকে। এবার নিলয়কে ভুল বোঝানোর চেষ্টা করবে। বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক দাঁড়াতে পারে না। আর যদি সেই বিশ্বাস ভাঙার পেছনে কেউ ষড়যন্ত্র করে, তবে সম্পর্ক টিকে গেলেও কিছুটা ব্যথা থেকে যায়। আজ সেই ব্যথার পরীক্ষা দেবে নিলয় আর রূপা। আজ ঝুমার হাতে মোবাইল দিছি, বলছি তুই বলবি। নিলয়ের বইয়ের নামে রাতের বেলায় ফোন আসে। এরকম নাটক করলে ছেলেটা টের পাবে না তো? ছেলেটাকে এখন একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে, যেন সন্দেহ তার মনের ভেতরে গেঁথে বসে।
সফালির পরিকল্পনা মতো দুপুরবেলায় ঝুমা নিলয়ের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করলো। ভাইয়া, আমি তো ওনাকে নিজের বড় ভাবি মনে করতাম, কিন্তু ও তো কি বলছো তুমি? ভাবি এক ছেলের সাথে ফোনে কথা বলে মাঝে মাঝে দেখা করে, আমি নিজের চোখে দেখেছি। নিলয় কিছুটা থমকে গেল। মনে পড়ে গেল রূপার ফোনে কিছু নাম্বার ছিল যেগুলো সে চিনত না। সন্ধ্যের একটু একটু করে তার মনের দেওয়ালে আঁচড় কাটতে লাগলো। সে তো কিছুদিন আগে বলেছিল পুরাতন এক বান্ধবীর সাথে যোগাযোগ করছে, কিন্তু তাহলে? সন্ধ্যাবেলা ছাদের নিচে নিলয় একা বসে আছে, তখন হঠাৎ জয় আসে। ভাই, তোর মুখটা কেন গোমরা? রূপাকে নিয়ে কিছু কথা শুনেছি। কার কাছ থেকে শুনলি? সফালি নাকি ঝুমা? তুমি জানো? হ্যাঁ, আমি সব জানি। রূপা যখন বের হয় তখন সে আমার এক বন্ধুর মেয়েকে প্রাইভেট পড়াতে চায়, আর ওই ছেলেটা যার নাম বলেছে সে তো একজন দুস্থ ছাত্র। রূপা তাকে বই কিনে দিয়েছিল। সত্য উন্মোচনের সঙ্গে সঙ্গে নিলয়ের চোখে যেন খুলে যায়। সে আর দেরি না করে সোজা ছুটে যায় রূপার কাছে। আমি একটা ভুল করতে যাচ্ছিলাম রূপা, আমি তোকে না জেনেই ভুল বুঝে ফেলেছিলাম। আমার শুধু এতটুকুই দরকার ছিল, তুমি কেন কখনো আমার বিশ্বাস না হারাও। সে রাতে রূপা আর নিলয়ের ভালোবাসার বন্ধন আরো গভীর হয়। রূপা বুঝে যায় একা নয়, তার পাশে একজন পুরুষ দাঁড়িয়ে আছে যে বিশ্বাস রাখতে জানে। কিছু মানুষ পরাজয় মেনে নিতে পারে না, বরং আরো নোংরা পথ বেছে নেয়। সফালির মতো মানুষের কাছে সত্যর কোনো দাম নেই, শুধু নিজে জিতলেই হলো। আজ রাতেই কাজটা শেষ করতে হবে। ওই রকম একটা ছবি আমি লোকমানের ফোনে পাঠিয়ে দিয়েছি, তুই ওটা নিলয়ের মায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি। আপা, এত বড় কাজ যদি ধরা খায়? যদি আমার কথা শুনিস, তোদের বোনের চাকরি দিব আমার দেবরের অফিসে, না শুনলে তোর জায়গা হবে রাস্তার ধারে। রাত 9টা। হঠাৎই হালিমা বেগম রেগে আগুন হয়ে ঘরে ঢুকে। কি হয়েছে মা? এই ছবিটা দেখ, একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে তোর বউ। ওই মেয়েকে আমি আর এক মুহূর্ত সহ্য করব না। ছবিটা স্পষ্ট কিন্তু অদ্ভুতভাবে ঝাপসা করা, যেন কারসাজি আছে। নিলয় ছবিটা ভালো করে দেখে। কি হয়েছে মা? মা, এটা রূপা না, ছবিটা এডিট করা। এডিট না কি আসল আমি জানি না। আমি তোদের সংসারে এমন মেয়ের জায়গা দিতে পারি না। তুমি যেন কখনো আমার বিশ্বাস না হারাও। মা, আপনি চাইলে এখনই আমি চলে যাব, কিন্তু আমি শপথ করে বলছি ছবিটা ভুয়া। জয়া তখন ঘরে ঢুকে। মা, আমি জানি এই ছবি কে বানিয়েছে। আমি লোকমানের মোবাইল থেকে স্ক্রিন রেকর্ড করে ফেলেছি। সে নিজেই বলেছে সফালির কথা শুনে ছবিটা বানিয়েছে। নিলয়ের মা চুপ হয়ে গেলেন, লজ্জায় মাথা নিচু করে রূপার দিকে তাকালেন। আমি ভুল বুঝেছিলাম তোমাকে মা, আমি খুব দুঃখিত। মা, আপনি আমার মায়ের মতো, আমাকে ভুল বুঝেছেন এটা আমি বুঝি, কিন্তু দয়া করে আর কোনোদিন আমাকে ঠুনকো প্রমাণে বিচার করবেন না। সেদিনের রাতের শেষে রূপা নিজের জন্য একটা জিত ছিনিয়ে আনে। এটা শুধু সম্মানের লড়াই ছিল না, ছিল একজন লজ্জাবতী বইয়ের আত্মমর্যাদার প্রশ্ন। তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। আমি সবসময় তোর পাশে আছি রূপা, তোকে কেউ না বুঝলেও আমি বলবো। ঘর অন্ধকার, বাতাসের শান্তি, আর নিলয় রূপার মাঝে জেগে থাকে নীরব ভালোবাসা। সেই রাতে তাদের একান্ত সময় কাটে দীর্ঘ, আবেগময় আর একটুখানি বোল্ড ভালোবাসার ছোঁয়ায় ভরপুর। যে মানুষ চুপচাপ কাঁদে, তারা যখন জেগে ওঠে তারা তখন ঝড় ওঠে। রূপা আর জয়া দুজনেই আজ আর সহ্য করার জায়গা নেই। কিচেনে আপা, কিছু কাগজ সপালি ম্যাডাম আমাকে এই আলনাতে রাখতে বলছিলেন আপনি যেন না জানেন। কি কাগজ? জমির কাগজ। শুনেছি মালিকের নামে কিছু বদলানোর চেষ্টা চলছে। রূপার মাথায় বাজ পড়ে। সে সঙ্গে সঙ্গে জয়াকে ডাকে। জয়া, সফালি হয়তো আমাদের বাড়ির জমি নিয়ে জালিয়াতি করছে। আমি তো আগেই সন্দেহ করেছিলাম। চলো আজই ফাঁস করবো ওকে। অন্যদিকে শুনছো, কাগজগুলো আজ রাতে অফিসে জমা দিতে হবে। কাল সকালেই মালিকানা বদল হয়ে যাবে। তখন রূপাকে আমি এমন শিক্ষা দিব সারা জীবন মনে রাখবে। রাত 9টা। সবাই ডাইনিং টেবিলে। আচমকা রূপা ও জয়া কিছু কাগজ হাতে নিয়ে হাজির। মা, এই কাগজগুলো দেখুন, এগুলো নিলয়ের নামে থাকা সম্পত্তির, কিন্তু এখানে জাল সাইন করা হয়েছে।
কি বলছো? কে করছে? সফালি ভাবি আর লোকমান ভাই। মিনু দেখেছি কিভাবে এই কাগজ চুরি করে লুকিয়েছে। এইসব বানানো কথা, প্রমাণ কই? এই যে রেকর্ডিং আছে, শুনুন সবাই। রেকর্ডিং এ স্পষ্ট শোনা যায় সফালি লোকমানের কথোপকথন। পুরো বাড়ি স্তব্ধ। এতদিন যা করছো মুখ বুজে সহ্য করছি, এবার তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। মা, আপনার সাহস পেয়ে আমি আজ এই অন্যায়ের প্রতিবাদ করেছি। এখন আমি আর লজ্জায় চুপ থাকা রূপা না। আমি গর্বিত তোকে পেয়ে। সেদিন রাতে রূপা আর নিলয় একসাথে বারান্দায় দাঁড়িয়েছিল। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু তাদের মাঝে ছিল এক গাঢ় ভালোবাসার আগুন। এই অন্ধকার রাতের বুকেই একটানা বোল্ড ভালোবাসায় গড়ে উঠল আরও এক নতুন সকাল। তোকে হারাতে দিলেই আমি হেরে যেতাম রূপা। তুমি না থাকলে আমি কখনোই নিজের জন্য লড়তে পারতাম না। তাদের ভালোবাসা এখন শুধু আবেগের নয়, একে অপরের শক্তি হয়ে ওঠার গল্প। বাড়িতে কিছুদিন শান্তির পর আবার নতুন ঝড়ের ঘন ঘটা। রূপা এখন গর্ভবতী। সবাই যখন আনন্দে ডুবে, তখন সফালি আর লোকমানের নতুন ষড়যন্ত্র শুরু হয় জেলের ভেতর থেকে। সকালবেলা ডাক্তারের চেম্বার। অভিনন্দন রূপা, তুমি 3 মাসের গর্ভবতী মা হতে চলেছ। সত্যি ডাক্তার? রূপা, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন। এই সুখবর রূপার জীবনে নতুন আলো বয়ে আনে, কিন্তু দূরে কোথাও জেলের গাঢ় ছাই গড়ে উঠছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। জেলখানা, সফালের সেল। রূপার পেটে সেই নিলয়ের উত্তরাধিকারী। ওদের সুখ দেখতে পারছি না, আমাদের বাইরে বের হতে হবে। শুধু বাইরে বের হলেই হবে না, ওর পেটের সন্তানটাও এখন আমাদের টার্গেট। বাইরে আমাদের লোক আছে, একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারি। একদিকে নতুন জীবন আসার প্রস্তুতি, অন্যদিকে মৃত্যুর ছায়া এসে ঘনিয়ে আসছে রূপার ঘরে। ভাবি, এবার শুধু নিজেকে না, তোমার ভিতরে যে প্রাণ আছে তাকেও আগলে রাখতে হবে। আমি ভয় পাচ্ছি জয়া, যদি আবার কিছু হয়। তুমি একা না, আমরা সবাই তোমার পাশে আছি। সন্ধ্যায় বাড়ির গেটের সামনে। আপা, আপা, সাবধানে চলেন। সামনে একটা বাইক হুট করে ঢুকে গিয়েছিল। 1 সেকেন্ড দেরি হলে রূপা হয়তো বাঁচত না। কেউ ইচ্ছে করেই ওর পর বাইক তুলে দিতে চেয়েছিল। এটা অ্যাক্সিডেন্ট না, রূপাকে মারার চেষ্টা। কে চায় আমার নাতিকে না আসতে পৃথিবীতে? কারো না কারো ইশারায় চলবে সবকিছু। আমি তদন্ত শুরু করব। আমি কাউকে কিছু করিনি। কেন আমার সন্তানকেও নিশানা করা হচ্ছে? কেউ কিছু করতে পারবে না, আমি আছি তো। যে যুদ্ধ রূপা শুরু করেছিল তা এবার আরও ভয়ানক রূপ নিতে চলেছে। কারণ এবার শুধু সে একা না, তার ভেতরে একজন ছোট্ট প্রাণও বাঁচার লড়াই। রূপা এখন অনেক সতর্ক। পেটের সন্তানকে রক্ষা করাই তার প্রথম লক্ষ্য। কিন্তু শত্রুরা এবার আর বাইরে থেকে আঘাত করছে না, তারা ঢুকে গেছে ঘরের ভেতর। রাত, ডাইনিং রুমে। ভাবি, তোমাদের নতুন কাজের মেয়েটার ব্যবহারটা খেয়াল করেছো? হ্যাঁ জয়া, শিউলি নাম বলল, কিন্তু ওর চোখে কেমন অদ্ভুত একচোখা দৃষ্টি। আমি আজ ওর পিছনে নজর রাখবো। শিউলি এই নতুন কাজের মেয়ে রূপার গায়ের লোশন থেকে শুরু করে খাবার পর্যন্ত ঘাটছে চুপিসারে। অথচ মুখে সে খুবই নিরীহ শান্ত। কেউ বুঝছে না তার ভিতরে ভয়ঙ্কর উদ্দেশ্য। চুপচাপ রান্না করতে করতে শেফালি ম্যাডাম যা বলেছে ঠিক সেটাই করব। ওর পেটে বাচ্চা থাকতে দেবে না বলেছিল। অন্যদিকে জেলখানায় শেফালির ফোনে লোকাল কল। শিউলি, ওকে ধীরে ধীরে শেষ করবি, কেউ যেন টের না পায়। সময় নিয়ে কাজ কর। ফোনে ফিসফিসিয়ে, ঠিক আছে ম্যাডাম, ওর লোশনে একটু একটু করে চুলকানির ওষুধ মিশিয়ে দিচ্ছি, ও তাড়াতাড়ি অসুস্থ হবে। রূপার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। জ্বর, অস্বস্তি, কাজ, চুলকানি সবকিছুই এমনভাবে শুরু হয় যেন স্বাভাবিক সমস্যা। কিন্তু জয়া ঠিকই ধরতে শুরু করে গন্ডগোল। জয়া, মিনু ও রূপার মধ্যে আলাপ। ভাবি, আজ সকালে আপনি যে দুধ খেয়েছেন সেটা শিউলি তৈরি করেছিল। আর এখন ভাবির শরীর খারাপ, সবকিছু মিলিয়ে পরিষ্কার কিছু একটা হচ্ছে। কেউ চায় না আমার সন্তান পৃথিবীতে আসুক। কেন? রূপা বুঝতে পারছে এখন আর শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না, চলে বুদ্ধি আর লড়াই দিয়ে। আর সে লড়াই শুরু হয়ে গেছে। ভয় পেও না, আমি শিউলিকে নিজের নজরে রাখবো। আল্লাহ আমার নাতি আর পুতুকে হেফাজতে রাখো।
রূপার দেহে বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, আর কেউ সেটা জানতো না। তবে জয় ঠিকই সন্দেহ করেছিল, আজ সে সত্যিটা সামনে আনবে। সকাল 9টা, রান্নাঘর। মিনু, আর যাই হোক, শিউলির গতিবিধির উপর নজর রাখতে হবে। আমি লোশনটা ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছি। তাই নাকি ভাবি? সত্যি অসুস্থ হয়ে পড়েছেন? রাত 8টা, রূপার ঘরে। নিলয়, আমার পুরো গায়ে অ্যালার্জির মতো উঠেছে। বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। তুমি তো শুধু লোশন ব্যবহার করো, আর কিছু না? সেই লোশনটাই তো বিষাক্ত ভাবি। আমি কাল ল্যাবে পাঠিয়েছি, ফলাফল এসেছে। তাতে আছে কেমিক্যাল, যা ধীরে ধীরে শরীর নষ্ট করে দেয়। কে দিল এই লোশন? রুমের কোণে দাঁড়িয়ে। উত্তর দাও শিউলি, কে বলেছে তোমায় এটা দিতে? কাঁদতে কাঁদতে আমি শুধু কাজ করেছি। ম্যাডাম শেফালি ফোনে বলেছিলেন আমি ওনার কাছে কাজ করতাম আগে। ঘরের ভেতরে শত্রুর মুখোশ খুলে যায়। শেফালির শিকল পায়ে থাকলো, তার ষড়যন্ত্র থেমে নেই। রূপা স্তব্ধ, কিন্তু এবার সে কাঁদবে না, সে রুখে দাঁড়াবে। শিউলি, তুমি যে আমার গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে চেয়েছিলে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু তোমার মতো আর কাউকে যেন এমন কাজ করার সাহস না হয়। ঠিক আছে শিউলি, এবার তোমার জায়গা হবে থানায়। তুমি অনেক কষ্ট করছো মা, এবার আমি তোমার পাশে থাকবো। রূপা এখন শুধু কারোর স্ত্রীর পরিচয়ে সীমাবদ্ধ নয়, সে এক সংগ্রামী নারী, এক মা যে নিজের সন্তানকে রক্ষা করতে জানে। শিউলির পর্দা ফাঁস হলো, কিন্তু এই কাহিনী এখনো শেষ নয়। শিউলি এখন জেলে, কিন্তু সেই শিকল ছেঁড়া। ক্ষুধার মতো সফালি সেলে বসেই আরও বড় খেলায় নামতে চলেছে। এবার তার ষড়যন্ত্র, এবার তার অস্ত্র, আইনের ফাঁক ফোকর। সকাল 10টা, নিলয় ও রূপার ড্রয়িং রুম। মাহফুজ ভাই, আমাদের কিছু সাহায্য দরকার। আমার স্ত্রীকে নিয়ে একটা জটিল ব্যাপারে আইনি সহায়তা চাই। ফোনে নিশ্চিত থাকুন, আমি আসছি। আমি শুনেছি শেফালি আপনাদের নামে মানহানি মামলা করতে যাচ্ছে। মানহানি? অথচ ও আমার গর্ভের সন্তানের ক্ষতি করেছিল। শেফালি আমাদের মানসিকভাবে শেষ করতে চাই, কিন্তু এবার ওকে জবাব দিতেই হবে আইন দিয়ে। জেলখানা, দুপুর 1টা। মামলাটা এমনভাবে করব যে রূপা আর নিলয় আমার পা ধরেও মাপ চাইবে। আমি সব খেলা জানি। শেফালি জানে আইনকে কাজে লাগিয়ে কিভাবে ভালো মানুষকে বিপদে ফেলা যায়, কিন্তু সে জানে না রূপা এখন আর দুর্বল নয়। বিকেল 4টা, অ্যাডভোকেট মাহফুজের চেম্বার। ফাইল গেটে আমি পাল্টা মামলা করব। হত্যার প্রচেষ্টা, ষড়যন্ত্র, বিষ প্রয়োগ, সবকিছু, কিন্তু রূপাকে সাহস রাখতে হবে। এবার আমি পিছু হটবো না, শুধু নিজের জন্য নয়, আমার সন্তানের জন্য লড়বো। রাত 9টা, বেডরুমে নিলয়ের সঙ্গে। আমি তোমার পাশে আছি রূপা, তুমি শুধু লড়াইটা চালিয়ে যাও। আমি ভয় পাই না নিলয়, এখন আমি লজ্জাবতী বউ না, আমি একজন মা, আমি একজন যোদ্ধা। রূপা এখন এক লড়াকু নারীর প্রতিচ্ছবি। শেফালির অন্ধকার আর ষড়যন্ত্র যতই চড়াক, নিলয় আর রূপার ভালোবাসা এখন তার চাইতে শক্তিশালী। অবশেষে সেই দিন, আদালতের প্রথম শুনানি। ন্যায়ের মঞ্চে দাঁড়িয়ে রূপা শুধু নিজের জন্য নয়, প্রতিটা নির্যাতিত নারীর জন্য লড়তে চলেছে। আর নিলয় ভালোবাসার পরাকাষ্ঠা হয়ে দাঁড়িয়ে আছে পাশে, ঢাল হয়ে। সকাল 9টা, আদালতের প্রাঙ্গণ। নিলয়ে ভয় লাগছে না, কিন্তু বুকটা ভারী হয়ে আসছে। আজ তুমি আমার সবচেয়ে সাহসী রূপা। তুমি শুধু আমার স্ত্রী না, তুমি একটা অনুপ্রেরণা। একটু দূরে শেফালি দাঁড়িয়ে, মুখে বিদ্বেষের ছায়া, তার উকিল চোখে মুখে অঙ্কা নিয়ে চেম্বারে বসে আছে। কোর্টরুম, সকাল 10টা। মামলার প্রথম শুনানি শুরু করা হলো। রূপা ইসলাম, আপনি আপনার বক্তব্য দিন। আমি গর্ভবতী ছিলাম। শেফালি আমাকে ঠেলে দিয়ে ছিল সিঁড়ি থেকে। শুধু আমাকে না, আমার অনাগত সন্তানকেও মেরে ফেলতে চেয়েছিল। কোনো প্রমাণ আছে নাকি নাটক করছেন? আমার শরীরের দাগ, হসপিটালের রিপোর্ট আর স্বামীর সাক্ষ্যই যথেষ্ট। আমি কোনো নাটক করছি না, আমি একটা মা যার সন্তানকে মেরে ফেলা হয়েছে। কোর্টরুমে নীরবতা, রূপার কণ্ঠে যেন কাঁপিয়ে দিচ্ছে সবকিছু। আপাতত মামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হলো। পরবর্তী শুনানি 1 সপ্তাহ পরে। আদালত মুলতবি। সন্ধ্যা, তুমি আজ যা করলে আমি গর্বিত। এটা শুধু তোমার কারণে সম্ভব হয়েছে নিলয়, তুমি না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না। রূপা, তুমি জানো আমার ভালোবাসা শুধু শরীরের জন্য না, তোমার এই শক্তির জন্য আমি আজও পাগল। তুমি আমার অহংকার। আজ রাতে একটু আমার কাছে থেকো, বুকের মাঝে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে।
রূপা ও নিলয়ের ভালোবাসায়। রূপার শরীর তখন ক্লান্ত, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত রোমান্টিক আলো, আর নিলয়ের চুমু যেন তার সমস্ত যন্ত্রণা ধুয়ে দিচ্ছে। গভীর রাত, বেডরুম। আজকের রাতটা শুধুই আমাদের সাহস আর ভালোবাসার সম্মিলন। শুধু ভালোবাসো আমায়, বাকিটা আমি নিজেই হয়ে উঠবো তোমার স্বপ্নের নারী। চাঁদের আলো জানালার পর্দা পেরিয়ে বিছানায় ছড়িয়ে পড়ে। নরম হাতের ছোঁয়া, গভীর চুমু আর নিঃশব্দ নিঃশ্বাসের ছন্দে রূপা ও নিলয় এক হয়ে যায় এক গাঢ় রোমান্টিক আবেশে। শুনানির আগের দিন, চারপাশে চাপা টান টান উত্তেজনা, প্রমাণ সংগ্রহের জন্য মরিয়া। রূপা এখন নতুন এক আশার আলো খুঁজে পেয়েছে, একজন পুরনো পরিচিত যিনি হতে পারেন মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার ব্যক্তি। সকাল 10টা, নিলয়ের অফিস। হ্যাঁ সুমন ভাই, রূপার সাথে যা ঘটেছে আপনি তো বাসার কাজের মেয়ে হিসেবে সব জানতেন, আপনাকে সাক্ষী হিসেবে দরকার। আমি রাজি আছি ভাই, সময় হয়ে গেছে সত্যিটা বলা দরকার। আমি নিজেই ওই দিন সহলিকে রূপাকে ধাক্কা দিতে দেখেছি। তাহলে কাল সকালে কোর্টে চলে আসুন, আমি নিজে গাড়ি পাঠিয়ে দেব। বিকাল 3টা, রূপা বাসায়। রূপা ও নিলয়ের ঘর। এই প্রথম মনে হচ্ছে আমি জিততেও পারি। এতদিন পরে কেউ আমার কথা বিশ্বাস করেছে। তুমি শুধু সত্য বলেছ রূপা, সত্য কখনো চাপা পড়ে না। কাল যদি বিচারক আমাদের পক্ষে রায় দেন, আমি চাই একটা নতুন জীবন শুরু করতে। শুরু তো আমরা অনেক আগেই করেছি, এখন শুধু শেষটাও সুখের চাই। রাত 11টা, বেডরুম। আর ঘরের বাতিটা নিভে গেছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা আলো দেখা যায়। রূপার নরম হাসি আর নিলয়ের ঠোঁটের ছোঁয়ায় তার গা কেঁপে উঠছে। কালকের লড়াইয়ের আগে আমি চাই তোমার প্রতিটা কষ্ট মুছে ফেলি এই ভালোবাসার ছোঁয়ায়। আমি তোমার, শুধু তোমার। বিছানার চাদর যেন সাক্ষী হয়ে থাকে এক গভীর আবেগে ভরা রাতের, যেখানে ভালোবাসা শুধু শরীর ছুঁয়ে যায় না, আত্মাকেও জড়িয়ে ধরে। পরের দিন সকাল 10টা, আদালত প্রাঙ্গণ। সুমন পৌঁছে গেছে, অ্যাডভোকেট মাহফুজ সাক্ষ্য প্রস্তুত করছে, আর রূপা মাথা উঁচু করে অপেক্ষা করছে বিচারকের সামনে সত্য বলার জন্য। কোর্টরুম যেন থমথমে। রূপার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ আজ। সবার দৃষ্টি এখন সুমনের দিকে, সত্য প্রকাশের অপেক্ষায় এক মুহূর্ত যেন শতাব্দীর সমান ভারী। সকাল 11টা, আদালত কক্ষে। সুমন সাহেব, আপনি যা জানেন দয়া করে স্পষ্ট করে বলুন। আমার নাম সুমন, আমি রূপার শ্বশুরবাড়িতে কাজ করতাম। সেই ঘটনার দিন আমি পরিষ্কার দেখেছি শেফালী ম্যাডাম নিজে রূপাকে ধাক্কা দিয়েছিলেন। উনি চাননি রূপা এই অনুষ্ঠানে অংশ নিক। ঘরে হঠাৎ নিস্তব্ধতা। রূপার চোখে জল, কিন্তু ঠোঁটে একটা সাহসী হাসি। নিলয়ের চোখে যেন কৃতজ্ঞতায় ভরা। শেফালী ম্যাডাম, আপনার কিছু বলার আছে? মিথ্যে। এই লোকটা আমাদের বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছিল, ওর কথা কেউ বিশ্বাস করবেন না। ঠান্ডা গলায়, চুরি তাহলে ফায়ার কোথায়? প্রমাণ দিন ম্যাডাম। শেফালী এবার চুপ। কোর্টরুমে গুঞ্জন বাড়ছে। বিচারক খাতা দেখে রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখনই দরজায় কর শব্দ। একজন অপরিচিত আগন্তুক প্রবেশ করে। সবার দৃষ্টি এবার ওই ছেলেটার দিকে। হাত থেকে ফোন বের করে সে দেখায় ভিডিও, যেখানে শেফালীকে রূপাকে ধাক্কা দিতে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রমাণ, এটাই আমার সম্মানের প্রমাণ। শেষ পর্যন্ত জিতলেই তুমি রূপা। এই প্রমাণ এবং সাক্ষ্য অনুযায়ী রূপা নির্দোষ প্রমাণিত হলেন। শেফালী বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালত জুড়ে চাপা আন্দোলনের ঢেউ। রূপা এখন শুধু আদরের বউ নয়, সম্মানের অধিকারিণীও বটে। রাতে বাসায় রূপা ও নিলয়ের একান্ত সময়। আজকে তোমাকে নতুন করে প্রেমে পড়লাম। এত সাহসী যে তুমি। এই সাহস শুধু তোমার ভালোবাসায় পাওয়া। বিছানার এক নিঃশব্দ উত্তেজনা। দীর্ঘ প্রতীক্ষার পর বিজয়ের সুখ যেন তাদের হৃদয় জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে। আজ আমিও তোমাকে ঠিক ততটাই চাই যতটা তুমি আমাকে চাইছো। বিচারক রায় দেওয়ার পর কেটে গেছে 3 দিন। চারপাশে যেন শান্তির হাওয়া, কিন্তু আগুন নিভে গেল ছায়ের নিচে লুকিয়ে থাকা শিখা। নিলয়ের রুমে সন্ধ্যা। রূপা, আজ এতদিন পর মনটাকে যেন সত্যি হালকা লাগছে। তুই ফিরে পেয়েছিস নিজেকে, আর আমি আমার ভালোবাসা। আমি কখনো হারাইনি নিলয়, শুধু একা হয়ে গেছিলাম। তুই পাশে ছিলি বলে লড়তে পেরেছি। চোখে মুখে এখন প্রশান্তি। বিছানার পাশাপাশি বসে থাকা মানে শুধু ঘনিষ্ঠতা নয়, ভালোবাসা, নিরাপদ আশ্রয়। রাত্রি গভীর, বিছানার একান্ত সময়। আজ তোকে একদম আলাদা লাগছে, যেন আমার হৃদয়ের রানী। রানী তো তোর চোখেই হয়েছি।
তুই না থাকলে আমি তো লজ্জাবতী একটা ছায়া ছাড়া কিছুই না। নিলয় ঠোঁট ছুঁয়ে যায় রূপার কপাল, তারপর ধীরে ধীরে তাদের নিঃশ্বাস একাকার হয়ে যায়। বিছানায় নিভে যাওয়া লাইটের মতো নিভে যায় জড়তা, শুধু ভালোবাসা থাকে। আদরে স্পর্শে জেগে ওঠে রূপার বুকের অতৃপ্ত ভাষা। তোকে ছুঁয়ে আমি বুঝি ভালোবাসা মানে বিশ্বাস, আর সেই বিশ্বাসের প্রতিদান আমি সারা জীবন দিয়ে যাব। সকালে বসার ঘরে রূপার দিকে তাকিয়ে, মা আমরা সবাই তোকে ভুল বুঝেছি। তুই যেন এখন থেকে নতুন রূপার রূপান্তরিত হ, শক্ত আত্মবিশ্বাসী। আমি শুধু নিজের মতো করে চলতে চাই চাচা, কারো ক্ষতি না করে। সবকিছু ভালোই চলছিল, ঠিক তখনই ফোন বেজে ওঠে। সাংবাদিক রুবেল ফোন করেছে। নিলয় ভাই, আজ সকালে আমি শেফালি ম্যাডামের গোপন একটি মিটিংয়ের ছবি তুলেছি। মনে হচ্ছে তিনি কাউকে দিয়ে তোমার উপর আক্রমণের প্ল্যান করছেন। কি বলো? আবার কিছু করবে না তো ওরা? না রূপা, এবার আমি প্রস্তুত। তোকে কেউ আর কষ্ট দিতে পারবে না। রূপার জীবনে যেমন এসেছে ভালোবাসার উত্তাপ, তেমনি ছায়ের মতো ফিরে আসছে নতুন শত্রুতা। সুখের ভেতর এবার এক অদৃশ্য চক্রান্তের সূচনা। রূপা নিলয়ের ভালোবাসা যেন এবার ঘন কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে শুরু করেছে। একদিকে ভালোবাসার আবেশ, অন্যদিকে শেফালির ষড়যন্ত্র আর অদ্ভুত আগন্তুকের আগমন, সব মিলে গল্প নিচ্ছে এক নতুন মোড়। রাত 10টা, নিলয় রুমে। ঘর আলোকিত হালকা হলুদ আলোয়। নিলয়, তোর এই কাঁধে মাথা রাখলেই মনে হয় সব ভয় হারিয়ে যায়। ভয় যদি থাকে, ভালোবাসা তার প্রাচীর হবে। বিছানার পাশে টেবিল ল্যাম্পের আলোয় রূপার মুখটা যেন মায়াবী লাগছে। নিলয়ের চোখে সেই মুখের ছায়া, রূপার কোমল ঠোঁট আর স্তনের উপর পড়ে থাকা চুলগুলো, সব মিলে এক অদ্ভুত টান। আর আমি হব তোর সেই প্রাচীর। আজ তোকে একটু ছাড়বো না, একটু না। তুই এমন করে বললি কেন? আমি তো নিজেকেই হারিয়ে ফেলি তোর স্পর্শে। নিলয়ের ঠোঁট নামতে থাকে রূপার ঘাড়বে, শাড়ির আঁচল একপাশে গড়িয়ে পড়ে। রূপার বুকের ঢেউ তীব্র হতে থাকে, বাতাসে তাদের নিঃশ্বাস জড়িয়ে যায়। বিছানায় শরীরের ভাষা বলে দেয়, এই ভালোবাসা শুধু আবেগ নয়, এ এক রোমান্টিক আত্মার মিলন। নিলয়, আর না, এত আদর নিলে আমি মরে যাব। তোকে ভালোবেসে মরতে হলে আমি তাও রাজি। রাত গড়ায়, শরীর আর আত্মার এক গভীর সংলগ্নতা ঘটে। তারা একে অপরকে ছুঁয়ে ভালোবাসে জড়িয়ে রাখে সেই উত্তাপে, যেখানে সময় থেমে থাকে আর শরীর জেগে ওঠে এক জীবন্ত কাব্যে। পরের দিন সকাল, বাইরে চার দোকানের সাংবাদিক রুবেল ও সেই রহস্যময়ী আগন্তুক। আপনি বলছেন রূপার অতীতে এমন কিছু আছে যেটা জানলে নিলয় এক মুহূর্তে তাকে ছাড়তে বাধ্য হবে? শুধু অতীত না ভাই, রূপার সেই গোপন অভিজ্ঞান তোদের ভালোবাসার পুরো ভিত্তিটাকেই কাঁপিয়ে দেবে। আপনি নিশ্চয়তা দেন? রূপার সত্যি জানলে তোর নিলয় তার গায়ের স্পর্শ সহ্য করবে না আর। একদিকে ঘরে রূপা নিলয়ের ভালোবাসার আগুন, আর বাইরে ধোয়ার আড়ালে তৈরি হচ্ছে সেই আগুন নিভানোর ষড়যন্ত্র। প্রেম যখন গাঢ় হয়, তখন শত্রুরাও হয়ে ওঠে ছায়ার মতো অনুসারী। ভালোবাসা যখন গাঢ় হয়, তখন একটু সন্দেহ হয় বিষের মতো। আজ নিলয়ের ভালোবাসা সেই পরীক্ষার মুখে, আর রূপার চোখে শুরু হয় ভয় আর দ্বিধার অন্ধকার। সকাল 10টা, নিলয়ের বাসার বারান্দায়। রূপা, এটা কি? এই ছবি, এই রিপোর্ট সব সত্যি? কি বলছো কি তুমি? কি ছবি? এটা দেখো, রূপা আক্তার মডেলিং এর আড়ালে রাত্রি যাপন কেলেঙ্কারিতে জড়িত। এটা সব মিথ্যা, এসব ফেক নিউজ। আমি কিছু করিনি। নিলয়ের চোখে সন্দেহের ঝড়, আর রূপার চোখে শুধু অশ্রু। শেফালির ঠোঁটে এক টুকরো কুচক্রি হাসি, যা শুধু সে নিজেই বুঝে। এইবার ঠিক জায়গায় ঘা দিয়েছি। এখন রূপার সেই লজ্জা আর নিলয়ের প্রেম দুটোকেই গিলে ফেলবে এই কালিমা। সন্ধ্যা, রূপা একা ঘরে বসে। নিলয় বিশ্বাস হারিয়ে ফেলেছে। আমি কিভাবে প্রমাণ করব আমি কোনোদিন এমন কিছু করিনি? আমার ছবি নিয়ে কেউ খেলা খেলছে। রূপা জানে, যদি নিলয় দূরে সরে যায়, তার পুরো পৃথিবীটা এক ঝটকায় ভেঙে পড়বে। কিন্তু নিলয় দ্বিধায়, তার মস্তিষ্ক বলছে এক কথা আর হৃদয়টা আরেকটা। সাংবাদিক রুবেলের চেম্বার। দারুণ কেস রে ভাই। একটা মেয়ের চরিত্রের উপর কাদা ছুড়লেই সমাজের মুখ ফিরিয়ে নিতে সময় লাগে না। এখনো অনেক কিছু বাকি। নিলয় যদি রূপার অতীতে সেই রাতের ভিডিও দেখে, সব শেষ হয়ে যাবে। নিলয় একা ছাদের ধারে দাঁড়িয়ে। রূপা তো সবসময় আমার পাশে ছিল, ওর চোখে আমি দেখেছি সত্য, কিন্তু এইসব প্রমাণ আমি কি করব? ভালোবেসে এবার পরীক্ষার মঞ্চে। নিলয়ের সামনে এখন দুটি পথ, বিশ্বাস করা অথবা হারিয়ে ফেলা চিরদিনের জন্য।
বিশ্বাস আর সন্দেহের মাঝখানে দাঁড়িয়ে থাকে এক টুকরো সত্য। আর সেই সত্যের মুখোমুখি হতে চলেছে রূপা ও নিলয়। দুপুর 2টা, নিলয়ের রুমে। এটাই সেই ভিডিও যেটা সাংবাদিক রুবেল পাঠিয়েছে। চোখে পানি, হাতে কাঁপুনি। নিলয় প্লে বাটনে ক্লিক করলো। স্ক্রিনে ভেসে উঠল একটা হোটেল রুম। একটা মেয়ে মুখ ঢেকে কাঁদছে এই 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 তো রূপা, কিন্তু ভিডিওতে। আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি মডেল হতে চেয়েছিলাম। আপনি বলেছিলেন একটা ফটোশ্যুট হবে, কিন্তু এটা তো। চুপ করে থাকো, না হলে এই ভিডিও পুরো ইন্টারনেটে ছেড়ে দিব। নিলয়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে বুঝে যায় রূপা কোনো দোষে জয়নি, বরং সেই রাতে সে ছিল এক নির্মম ষড়যন্ত্রের শিকার। রাত 9টা, ডাইনিং টেবিলে রূপা একা বসে। সে আজ সারাদিন কথা বলেনি, সে কি আমাকে ফেলে দেবে? পেছন থেকে এসে রূপার কাঁধে হাত রাখে। নিলয়, রূপা, আমি সব দেখেছি, সব জেনেছি। তুমি আমার স্ত্রী, আমার সম্মান, তুমি কখনো দোষী ছিলে না। তুমি বিশ্বাস করছো? তোমাকে আমি বিশ্বাস না করলে কাকে করব বলো? একটা দীর্ঘ আলিঙ্গনে জড়িয়ে ধরে নিলয় রূপাকে। ভাঙ্গা হৃদয়ে সব কান্না মিশে যায় তাদের চোখে। আর গাঢ় ভালোবাসার ছোঁয়ায় আবার জেগে ওঠে সম্পর্ক। সকালের ঘরে ফোনে। বেটা, ভিডিও দিলি তবুও কিছু হলো না? আরেকটা প্ল্যান আছে আমার। এবার পুরো ফ্যামিলির মুখ নিচু হয়ে যাবে, রূপা থাকবে একেবারে একা। ভালোবাসা এবার লড়ছে সম্পূর্ণ ষড়যন্ত্রের বিরুদ্ধে। রূপা নিলয়ের পাশে দাঁড়াবে কি কেউ, নাকি সব কিছু গিলে ফেলবে এক গভীর ধ্বংস? ভালোবাসার এক একটা স্তম্ভ যখন সন্দেহে তুলে ওঠে, তখন সত্যের ভেতর ঢুকতে হয় সাহস নিয়ে। আজ রূপা আর নিলয়ের ভালোবাসা সেই পরীক্ষার মুখে। সকাল 10টা, নিলয়ের বসার ঘরে। এই মেয়ে কি আসলেই আমাদের মান সম্মান নষ্ট করবে? বড় ভাবি, আমি তো আগেই বলেছিলাম রূপা সেই ধরনের মেয়ে না, কিন্তু আপনি শোনেননি। ভিডিওটা আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি আমার ছেলের বউ কি করছে। মা, আপনি যেটা দেখেছেন সেটা সত্যি নয়। সেই ভিডিও একটা ফাঁদ ছিল। আমি কোনোদিন এমন কাজ করিনি, বিশ্বাস করুন। বিশ্বাস? আজকালকার মেয়েরা এমন অভিনয় শিখে আসে যে মায়েরও মনে হয় ভুল হচ্ছে। ঘর জুড়ে নেমে এলো নিঃশব্দ এক ঝড়। রূপা চুপচাপ দাঁড়িয়ে, যেন নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করছে। অন্যদিকে সাংবাদিক রুবেলের অফিস। আজ রাতেই পরের ভিডিওটা ছেড়ে দিব। এবার শুধু রূপা নয়, পুরো নিলয়ের পরিবার মুখ লুকাবে। দারুণ হবে। এই মেয়েটা এত ভালো সেজে এখানে জায়গা করে নিয়েছে, এবার শিক্ষা পাবে। সন্ধ্যা, নিলয় রূপার রুম। তুমি জানো, আমি জানি তুমি নির্দোষ। বাকিরা কি বলছে সেটা বড় কথা না, কিন্তু যখন নিজের পরিবার অপমান করে তখন বুক ফেটে কান্না আসে। এবার আমি চুপ থাকবো না রূপা। সত্যি সবাইকে দেখাবো সেই সাংবাদিকটা কার ইশারা এসব করছে, সেটা খুঁজে বের করব। আমি তোমার পাশে আছি সব সময়। ভালোবাসার হাত দুটো আজ আরো শক্তভাবে জানো, কিন্তু সামনে এক ভয়ানক ঝড় অপেক্ষা করছে, যা ভেঙে দিতে চায় এই সম্পর্ককে, এই সম্মান, এই পরিবার। অপমান আর সন্দেহের তীব্র আঘাতে একজন নারী কখনো ভেঙে পড়ে, আবার কখনো আগুন হয়ে জ্বলে ওঠে। আজ রূপা জ্বলে ওঠার সিদ্ধান্ত নিয়েছে। সকাল 9টা, নিলয়ের গাড়িতে রূপা ও নিলয়। আজ আমরা আইনজীবীর সঙ্গে কথা বলবো। আমি রুবেলের বিরুদ্ধে মামলা করব। আমি শুধু চাই প্রমাণ হোক আমি দোষী না। আমাকে নিয়ে ছেলে খেলা কেউ করতে পারবে না। এবার আর চোখের জল নয়, রূপার চোখে এক ভয়হীন আগুন। সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা হলে কিভাবে সম্মান ফিরিয়ে আনতে হয়, রূপা তা জানিয়ে দিতে চায় সবার সামনে। দুপুর, আইনজীবী হাসানের চেম্বারে। ভাই, ভিডিওটা দেখে যে বোঝা যাচ্ছে এটা ফেক। টাইম স্ট্যাম্প, ভয়েস টোন সব এডিটেড। আমি এখনই সাইবার ক্রাইমে অভিযোগ করব। ওরা জানে না আমি কতদূর যেতে পারি আমার বউয়ের সম্মানের জন্য। এতদিন আমার দোষ খুঁজেছে সবাই, এবার সত্যিটা সামনে আসুক। বিকেলে সফলের ঘর। এরা যদি কেস করে সব ফাঁস হয়ে যাবে। রুবেল কই? আমি গা ঢাকা দিয়েছি, তুই কিছুদিন চুপ করে থাক। রাত, নীলের বাসা। আমি কিছু না জেনে তোমায় অপমান করেছি মা। আপনি আমার মা, আপনি চাইলে আমি চুপ করে থাকতাম, কিন্তু এই অপমান যদি সহ্য করতাম তাহলে অন্য মেয়েদের মুখ কিভাবে দেখাতাম? মা, এবার বুঝলেন তো, রূপা এমন মেয়েই না যাকে ফাঁদে ফেলে অপমান করা যায়। ও আমার অহংকার।
আজ রূপা শুধু নিজের জন্য নয়, হাজার মেয়ের জন্য দাঁড়িয়েছে। তার চোখের আগুন বলে দিচ্ছে এ লড়াই সে শেষ করে ছাড়বে। একটা লজ্জাবতী মেয়ের চোখের জলকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যখন সেই চোখে আগুন জ্বলে ওঠে তখন সমাজ থমকে দাঁড়ায়। আজ রূপার সেই আগুন সব অন্যায়ের বিচার করবে। সকাল 10টা, আদালতের বাইরে সংবাদ মাধ্যমের ভিড়। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে সাংবাদিক রুবেল ও সফলি আজ আদালতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে আসছে। যদিও রূপার পক্ষে সাইবার ক্রাইম শাখা ও আইনজীবী হাজির হয়েছেন। আদালতের ভেতর বিচারক রূপা, নিলয়, হাসান, রুবেল, শোভালি। প্রমাণ আছে ভিডিও কৃত্রিমভাবে এডিট করা হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল রূপার সামাজিক অবস্থান নষ্ট করা। প্রযুক্তিগত বিশ্লেষণ এবং স্বীকারোক্তির ভিত্তিতে রুবেল এবং সাফলির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী অপমানের মামলা দোষ প্রমাণিত হলো। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। আমি ভুল করেছি। আমি শুধু সত্যিটা চাইছিলাম, অপমানের বদলা না। তুমি প্রমাণ করেছো একজন লজ্জাবতী মেয়ে কেমন করে ভয়হীন হতে পারে। আদালত কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য নারী রূপার দিকে তাকিয়ে সাহস খুঁজে পায়। তার চোখের শান্ত জয়ের ছায়া যেন তাদের বুকেও সাহস ছড়িয়ে দেয়। নিলয়ের ভালোবাসা একসাথে সবাই বসে আছে। মা, তুমি শুধু আমার বউ না, তুমি আমার গর্ব। তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছ কে ঠিক আর কে ভুল। আমি চুপ থাকতে পারতাম, কিন্তু আপনি মা হয়ে পাশে না দাঁড়ালে আমি আজ এটা করতে পারতাম না। আমি তোমার সেই জামাই যে একটা লজ্জাবতী মেয়েকে ভালোবেসে একটা সাহসী রানীতে রূপান্তর করেছি। আর আমি সেই বউ যে তোমার আদরে আজ সব ভয় ভুলে গেছে। রাত, রূপা, নিলয়ের ঘর। এই ঘরে একসময় শুধু সংকোচ ছিল, ভয় ছিল, অচেনা মানুষজনের দৃষ্টির দিক ছিল। প্রতিটা রাত ছিল যেন আত্মগোপনের এক প্রহর। কিন্তু আজ এই ঘর নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু উত্তাপ ছড়ায়। আজ সেই ঘরে আছে এক বুক প্রশান্তি, আছে এক পৃথিবী ভালোবাসা, আর আছে একজোড়া শরীর যারা লজ্জা পেরিয়ে প্রেমের অন্য এক সীমায় পৌঁছে গেছে। আমার লজ্জাবতী বউ, এখন তুই শুধু লজ্জা না, আগুন। আমি চাই সারা জীবন তোর এই লাজুক হাসিটা, শরীরের এই উষ্ণতা আমার কাছে থাকুক। লজ্জাবতী ছিলাম কারণ তখন তোমার ছোঁয়া জানতাম না। এখন আমি তোমার সাহসী ভালোবাসা, তোমার বাহুর ডোরে বাধা থাকতেই আমার গর্ব হয়। এখন আমি নিজে খুলে দেই সব আবরণ, কারণ জানি তোমার ভালোবাসা আমাকে ঢেকে রাখবে। নিলয়ের হাত ধীরে ধীরে রূপার কাঁধ বেয়ে নেমে আসে পিঠে, তারপর থামে না। সেই স্পর্শ রূপার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। গায়ের পাতলা কামিজটাও তখন ধীরে ধীরে গলে যায় নিলয়ের আগুনের তাপে। রূপা চোখ বন্ধ করে দেয়, ঠোঁট খুলে নিঃশ্বাস ফেলতে যেন চারিদিক ঘোরে। নিলয়ের ঠোঁট স্পর্শ করে রূপার গলা নিচে, তারপর ধীরে ধীরে নামতে শুরু করে। আজ আমি তোর সমস্ত ভয়, সমস্ত লজ্জা গলে ফেলতে চাই। আমি চাই তুই শুধু তোর তীব্র কামনা নিয়ে আমার মধ্যে হারিয়ে যাস। তুমি যা চাইবে আমি তাই হব। তোমার আগুন, তোমার রাত, তোমার দিকভ্রান্ত আবেগ, আমার সব কিছু আজ শুধু তোমার জন্য। আমাকে খোঁজো, আমাকে ছুঁয়ে দাও যেখানে তুমি আগে সাহস করনি, আজ সেখানে আগুন জ্বেলে দাও। চাদর সরে যায়, সময় থেমে যায়, শুধু দুটি শরীর জেগে থাকে মিলনে, তৃষ্ণায়, আবেগে। শব্দ নেই, শুধু ধুকপুক, শুধু শ্বাস। রূপার কণ্ঠে নরম আহ্বান, নিলয়ের চোখে জ্বলে ওঠা দাবানল। রাতের এই মুহূর্ত আর কোনোদিন ফিরে আসবে না, তবু তারা জানে এই এক রাতেই তারা একে অপরকে যতটা চেনে ততটা সারা জীবনও কেউ কাউকে চিনতে পারে না। নিলয় ও রূপার একসাথে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। দূরে বাজছে শান্তিময় একটা গান, আলো আধারিতে ঝিকমিক করে উঠছে ভবিষ্যতের স্বপ্ন। এই গল্প শুধু একটা লজ্জাবতী মেয়ে না, এটা একটা যুগের, যেখানে ভালোবাসা, সম্মান আর আত্মবিশ্বাস মিলিয়েই হয়। লজ্জাবতী মেয়ে যখন আদরে বউ,